বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1379তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো ময়মনসিংহের ভাই মোহাম্মদ হৃদয়ের জীবনের হৃদয় কাঁপানো এক তাজ্জব আশ্চর্যজনক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল তিন ভাইয়ের এক বউ কীভাবে থাকছে একই ঘরে। আপনি চিন্তা করতে পারেন যে তিন ভাই একই নারীকে বিয়ে করে, শুধু বিয়ে করেই না, সেই নারীর সঙ্গে একই ছাদের নিচে সংসার করেও যাচ্ছে। কীভাবে তা সম্ভব? আমার কাছে মনে হয় এটা শুধুমাত্র একটা গল্পই নয়, এটা নিতান্তই কিয়ামতের আলামত। কিয়ামত যে খুব নিকটে চলে এসেছে, এই গল্পটি তার দৃষ্টান্ত প্রমাণ আমার কাছে মনে হচ্ছে। এমন বিকৃত কথা আমার জীবনে আমি কমই শুনেছি। হতে পারে গোপনে, কিন্তু নয় সেটা গোপনে, সরাসরি করে যাচ্ছে। শরীরে দাগ কেটে যাওয়ার মতো এক আজব বাস্তব জীবন কাহিনী। সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত ময়মনসিংহের ভাই হৃদয়ের জীবনের এই হৃদয় বিদারক তাজ্জব বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে হৃদয় ভাইকে তো যদি সম্ভব হয় আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন, আমার বাড়ি ময়মনসিংহ। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা ভাই আর ছোট একটা ভাই। আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা ময়মনসিংহ শহরের কাছাকাছি কোনো এক গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা একজন নামকরা ব্যবসায়ী, যদিও আমার বাবা আগে সরকারি চাকরি করতেন এবং সরকারি চাকরি আমার বাবার কাছে ভালো লাগে না। সরকারি চাকরি আমার বাবার কাছে ভালো না লাগার কারণে তিনি স্বেচ্ছায় রিটার্ন হয়, স্বেচ্ছায় তিনি ওই চাকরি ছেড়ে দেয় এবং ছেড়ে দিয়ে পেনশনের যা টাকা পায়, এছাড়াও আমার দাদার অনেক বেশি সয় সম্পত্তি আছে। সব কিছুকে কাজে লাগিয়ে আমার বাবা মধ্য বয়স থেকেই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িয়ে পড়ে। বাবার কাছে চাকরি করা কোনোভাবেই ভালো লাগতো না। এমন করেই পরিবারের যোগ্য সন্তান হিসাবে আমার বড় ভাই, আমি এবং আমার ছোট ভাই খুব ভালোভাবে বড় হচ্ছিলাম। আমার বড় ভাই বরাবরের মতো একটু দুষ্ট প্রকৃতির ছেলে ছিল। মা যখন ভাইয়াকে, আমাকে আর আমার ছোট ভাইকে একসাথে স্কুলে পাঠাইতো, আমার বড় ভাইয়া স্কুলে যাইতো না। স্কুলে না গিয়ে স্কুলের ব্যাগ ট্যাগ সব কিছুকে লুকিয়ে আমার ভাইয়া বন্ধুদের সাথে খেলতে চলে যেত। বিকেল হলে পরে ভাইয়া আমাদের সাথে বাড়ি ফিরে আসতো। আমাকে আর আমার ছোটো ভাই রনিকে বলতো, খবরদার মা বাবাকে কিন্তু বলবি না আমি যে ক্লাস করি না, আমি যে স্কুলে যাই নাই। এই নিয়ে আমিও তখন ভয়ে আব্বা আমাকে বলতাম না, কারণ ভাইয়া খুবই বদমেজাজি এবং রাগী ছিল। যদি আব্বা আম্মাকে বলে দেয় তাহলে ভাইয়া কিন্তু আমাদেরকে মারবে, আমাদেরকে আস্ত রাখবে না। তার ভয়ে, ভাইয়ার ভয়ে আমরা আব্বা আম্মাকে কোনো কিছুই বলতাম না। এইভাবেই ভাইয়া একটা সময় তার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটায়, মানে উনি আর স্কুলে যায় না। আব্বা আম্মা যতই মারে, যতই পিটায়, ভাইয়া আর স্কুলে যায় না, ভাইয়া বাড়ির মধ্যেই থাকে। তো এরকম করে আব্বু ব্যবসা বাণিজ্য করে, আব্বুর ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে, এমন করে তখন সময়গুলো কাটতেছিল। তখন সবেমাত্র আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। তো এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে ওই মুহূর্তেই ঘটনাগুলো শুরু হয়। এসএসসি রেজাল্ট যখন আমার আউট হয়, তখন আমার মামারা ছিল অনেক প্রভাবশালী, মানে প্রতাপশালী। তো আমার একেবারে ছোট যে মামা, আমার ছোট মামা বিয়ে করছে এবং ওনার 2টা কন্যা সন্তান আছে। তো বিয়ে করার পরে মামা রাজনীতি করত। সে সময় মামার নামে একটা অন্যরকম মামলা হয়ে যায় থানাতে, যেটার সাথে আমার মামা কোনোভাবেই সম্পৃক্ততা ছিল না। এরকম একটা উল্টাপাল্টা মামলা বিরোধী দলের লোকেরা আমার মামার নামে দিয়ে ফেলে এবং মামলাটা হলে পরে আমার মামা তখন বাড়ির বাইরে থাকতে শুরু করে, বাড়ির মধ্যে খুব একটা আসে না এবং গোপনে গোপনে বাড়িতে বাইরে থাকতো। এমন সময়ের ভিতরে তখন পুলিশ সিদ্ধান্ত নিল যে আমার মামানিকে ধরে নিয়ে যাবে। যেহেতু মামলাটা ছিল অনেক ঘোরতর, অনেক মারাত্মক একটা বিষয় নিয়ে মামলা ছিল, পুলিশ সিদ্ধান্ত নিল যে আমার মামানিকে ধরে নিয়ে যাবে এবং মামানিকে ধরে নিয়ে যদি টর্চার করে তাহলেই আমার মামা যেখানেই থাকুক না কেন তিনি বেরিয়ে আসবে। এই সিদ্ধান্ত করে পুলিশ তখন আমার মামানিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে এবং আমাদের বাসায় প্রচুর পরিমাণের হাঙ্গামা করতেছে, নানুদের বাসায় খুব ঝামেলা করতেছে এবং এই সমস্যাগুলো আমার বাবার কানেও আসে। আমার মামা আমার বাবাকেও জানায়, যদিও মামা গোপনে গোপনে আমাদের বাড়িতে এসেও কয়েকদিন লুকিয়েছিল। এক পর্যায়ে প্রশাসনিক লোকেরা জেনে গেছে যে মামা আমাদের বাড়িতে আসে, তখন রাত বিরাতে পুলিশ আমাদের বাড়িতে আসতো মামাকে খোঁজার জন্য, মামা কোথায় আছে না আছে। তো আমার মামার সাথে আমার বড় ভাইয়ের সম্পর্কটা অনেক ভালো ছিল, রোহান ভাইয়ার।
তো রোহান ভাইয়া তখন মামাকে বিলের ধারে আপনার কাশবনে এখানে ওইখানে গিয়ে রাতের বেলায় লুকিয়ে রাখতো। দুজনে খুব ভালো বর্নিং ছিল, ভালো সম্পর্ক ছিল। আমার একেবারে ছোটো মামা আর রোহান ভাইয়ার মানে বয়সের পার্থক্য খুব বেশি একটা না, হয়তো 2 থেকে 3 বছরের বড় হবে আমার মানে ছোটো মামা। তো ছোটো মামা অনেক কম বয়সেই বিয়ে করে, যার কারণে একেবারে কম বয়সে ওনার বাচ্চা কাচ্চাও হয়ে যায়। বিয়ে শাদী করে, এবং ভাইয়া তো আর বিয়ে করে না, ভাইয়া তো উথাম করেই ঘুরে বেড়ায়। একটা পর্যায়ে দেখা গেল যে যেহেতু আমাদের বাড়িতে এরকম পুরো পুলিশ আসা যাতায়াত করতে শুরু করছে, ভাইয়াকে মানে ছোটো মামাকে খুঁজতে শুরু করছে, মামা একটা সময় সিদ্ধান্ত নিল তিনি ময়মনসিং থেকে ঢাকায় চলে যাবে। কারণ এখানে থাকলে যে কোনো সময় পুলিশের হাতে উনি হ্যান্ডওভার হয়ে যেতে পারে এবং একটা ঝামেলা হতে পারে। ধরা খাইলে তো আরও অনেক মামলা টামলা দিও নাকি আর জেল থেকে বেরোতে দিবে না। মামা সিদ্ধান্ত নিল যে তিনি ঢাকায় চলে যাবে, ঢাকায় গিয়ে কিছু একটা করবে এবং মামানিকে আমাদের বাসায় রেখে যাবে। আব্বাকে বললো, আমার মাকে বললো যে একটা কাজ করি, আমি আমার ওয়াইফকে আর আমার 2টা বাচ্চাকে আপনাদের বাসায় রেখে যাই। কারণ হচ্ছে ওকে যদি আমি এখন সাথে করে নিয়ে যাই বা কোথাও নিয়ে যাই, 2টা বাচ্চা আছে, পড়াশোনার ক্ষতি হবে, আর আমি এটা চাই না। পরে আমার মা বললো যে এটা তো খুব ভালো একটা সিদ্ধান্ত, তুই একটা কাজ কর, তোর বউকে আর তোর বাচ্চা 2টাকে আমাদের বাড়িতেই রেখে যা, এবং প্রয়োজনে আমরা সুযোগ বুঝে তোরে বললি তুই মাঝে মাঝে রাতের বেলায় আসিস। এই সিদ্ধান্ত নেওয়ার পরে তখন আমার মামা করলো কি, আমার মামানিকে আর তার 2টা সন্তানকে, আমার 2টা ছোটো মামাতো বোনকে আমাদের বাড়িতে এনে দিয়ে চলে গেল। চলে যাওয়ার কিছুদিন পরে, প্রায় মাস 1.5 অতিবাহিত হয়ে গেল। 1 থেকে 1.5 মাস পরে আমার মামা তখন হঠাৎ করে ঢাকায় চলে গেছিলো। কিন্তু ওই সময়টাতে মামা তখন ঢাকা থেকে এক মহিলাকে নিয়ে আসছে, যার বয়স মোটামুটি প্রায় 35 কি এরকমই হবে, 30-35-এর মতো। এরকম বয়সে এক মহিলাকে আমার মামা ধরে নিয়ে আসছে ঢাকা থেকে। তো আনার পরে আমরা তো সবাই বিব্রত হয়ে গেলাম, কী ব্যাপার, মামা হঠাৎ করে মহিলাকে নিয়ে আসছে, এই মহিলা আবার কে? মহিলাও দেখতে শুনতে কিছুটা ধার্মিক, অনেকটা ভালোই ছিল। তো আমার মামা তখন বললো যে আমার যেহেতু ওয়াইফ আছে আর আমার 2টা বাচ্চা আছে, এদেরকে দেখাশোনা করার জন্যই তো একটা মানুষের প্রয়োজন। আবার মামুনি খুবই স্টাইল নিয়ে আসছিল, মানে খুবই স্টাইল করে চলাফেরা করতো, পোশাক আশাক পরতো এবং কোনো কাজকাম করতো না। তো মামা বললো যে আমি এই মহিলাটার নাম হচ্ছে রোকসানা, আমি এই মহিলাটাকে নিয়ে দিয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের বাসায় কাজ করবে, মানে আপনাদের বাসায় কাজ টাজ করবে, আমার ওয়াইফ আমার বাচ্চা তাদের কাজ করবে। এরকমভাবে 1 রাত মামা থাকে এবং থেকে ওই কাজের মহিলাকে আমাদের বাসায় দিয়ে যায়। তো যেই রাত মামা থাকে এরপর মানে ওই রাতের মধ্যেই, মানে শেষ রাতের দিকে হঠাৎ আমাদের বাড়িতে পুলিশে হানা দেয়। পুলিশ খবর পেয়ে যায় যে মামা আমাদের বাসায় আসছে। তো পুলিশ আমার মামাকে ধরার জন্য পুরো বাড়ি তখন ঘেরাও করে ফেলে। ওই সময়তে আমার মামা বহু কষ্টে গাছের উপরে চড়ে অনেকভাবে আমাদের বাড়ি থেকে পালিয়ে যায়। তো এরপরে মামা আর আসতো না, চিঠিপত্রের মাধ্যমে মামার সাথে কথা হইতো, আমরা চিঠি লিখতাম, মামাও চিঠি লিখতো, ওভাবেই কথোপকথন হতো। কিন্তু মামা কোথায় আছে না আছে এর কোনো সন্ধান আমরা জানতাম না। রোকসানা নামের যে কাজের মহিলাটাকে আমাদের বাসায় দিয়ে গেল, ওই মহিলাটা খুবই ভালো ছিল। শুধু ভালো বললে ভুল হবে, এতটাই ভালো ছিল যে উনি আমাদের বাসায় সমস্ত কাজ করত। বাসায় যাবতীয় যত কাজ আছে সব কাজ উনি করতো এবং খুবই ভালো একটা মানুষ উনি ছিলেন। তো এরকমভাবে মামা তো আর আসে না, মামার কোনো খোঁজ খবর নাই। তো বড় মামানি আর আমার বড় ভাইয়া, আমার ছোটো মামানি আর আমার বড় ভাইয়া মানে রোহান ভাইয়া তখন মাঝে মাঝে মানে মামানি যেখানে যাইতো রোহান ভাইয়াকে সাথে করে নিয়ে যাইতো। কারণ রোহান ভাইয়া তো অনেক বড় ছিল, মানে দেখতে শুনতে অনেকটা স্বাস্থ্যবান, চেহারা টেহারা সুন্দর ছিল। এবং মামানি মনে করতো যে বিরোধী দলের লোকেরা তো মানে ফাঁদ পেতে আছে, আবার যদি মামানিকে রাস্তার মধ্যে কিডন্যাপ করে নিয়ে যায় বা মামানিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তো এই হিসেবে দেখা যায় সবসময় আমার রোহান ভাইকে মামানি সাথে করে নিয়ে যাইতো। ধরেন মার্কেটে যাইতো, শপিংয়ে যাইতো বা ওনার বাপের বাড়িতে যাইতো, যেখানেই যাইতো রোহান ভাইয়া মানে মামানির সাথে যাইতো। তো রোহান ভাইয়া মামানিকে সরাসরি মামানি বলে ডাকতো। এরকম করে রোহান ভাইয়া যেখানে সেখানে যাইতো মামানিকে নিয়ে, কিন্তু মামার আর কোনো খবর হইলো না। মামা কোথায় চলে গেল, কোন জায়গায় চলে গেল, এর কোনো সন্ধান আমরা আর খুঁজে পেলাম না, মানে এর কোনো সন্ধান নাই। তো এরকমভাবে দিন আর রাতগুলো কাটতে একদিন হঠাৎ করে হলো কি, বৃষ্টির সময় ছিল, রাতের বেলায় প্রচুর বৃষ্টি হচ্ছে। তো রোহান ভাইয়া কিন্তু আবার একা ঘুমাইতো, আমার ভাইয়া আবার নেশা করতো, মানে ভাইয়া নেশার জগতে ঢুকে যায়, নেশা করে, এই জন্য আমি ভাইয়ের সাথে ঘুমাই না। আমরা 2 ভাই, আমি আর আমার ছোটো ভাই রনি হচ্ছে এক রুমে ঘুমাইতাম, ভাইয়া আলাদা রুমে ঘুমাইতো। তো ভাইয়া যখন আলাদা রুমে ঘুমাইতো, একদিন রাতের বেলায় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা পড়তেছে। তো আমার যে কাঁথাটা ছিল, আমার কাঁথা আমার দিনের বেলায় ধুয়ে দিছে। তো বৃষ্টি হইতেছে, ঠান্ডা পড়তেছে, আমি ভাবলাম যে ভাইয়া রুম থেকে গিয়ে আমি একটা ছোটো কাঁথা নিয়ে আসি। ভাইয়া রুমে 2-3টা কাঁথা আছে আমি দেখছি, তো একটা কম্বল বা কিছু একটা নিয়ে আসলে রাতেরবেলা গায়ে দিতে পারবো, এইটা মনে করে আমি তখন আমার রুম থেকে বের হয়েছি। আমার রুম থেকে বের হয়ে ভাইয়া রুমের সামনে গেলাম। ভাইয়া রুমের সামনে গিয়ে ভাইয়ারে 2-3 বার ডাক দিলাম, ভাইয়া দেখি দরজা খোলে না। তো মানে ডাকতেছি, ভাইয়া দরজা খোলেন।
অনেকবার ধরে চিল্লাইছি, কিন্তু ভাইয়া দরজা খোলেই না এবং ভিতর থেকে খুব ধমক দিয়ে বললো যে এখান থেকে চলে যাও। তো বুঝতে পারলাম না যে এরকম ঘটনা কিন্তু জীবনে আর কখনোই ঘটে নাই। যখনই ভাইয়ার কাছে যাইতাম, ভাইয়ার রুমে যাইতাম, ভাইয়া কিন্তু দরজা খুলে দিত, আমি ঘরের ভিতরে ঢুকতাম এবং ভাইয়া কোনো সময় দরজা লাগাইতো না, সবসময় দরজা খোলা রেখেই ঘুমাইতো। তো বুঝতে পারলাম না ওই দিন কেন ভাই আমার সাথে এরকমটা করলো। এবং পরের দিন আমি তখন কলেজে ভর্তি হয়ে গেছি। পরের দিন হলো কি, ভাইয়া আমারে বলতেছে কলেজ থেকে আসার পরে যে হৃদয়, আজকের পর থেকে তুই রাতের বেলায় কখনোই আর আমার রুমে যাবি না, মানে আমার রুমে দরজা নক করবি না। তো আমি একটু মানে হয়ে গেলাম যে ভাইয়া এটা আপনি কী বলতেছেন, আমি কি আপনার শত্রু নাকি? আমরা ভাই, দুই ভাই একই বাসায় থাকি, তাহলে আপনি এটা আমাকে কেন বলতেছেন যে আমি আপনার রুমে যাব না? কোনো দরকার হলে কি আমি যাব না? ভাইয়া আমারে বলতেছে যে না, আমি বলেছি আজকের পর থেকে তুই আর আমার রুমে যাবি না এবং কোনো কারণেই যাবি না, কোনো কিছু প্রয়োজন হলে দিনের বেলায় যাবি, রাতের বেলায় যাবি না। তো জিনিসটা ভাই আমার কাছে কেমন যেন একটু সন্দেহ লেগে গেল যে ব্যাপার কি, ভাইয়া কেন ওনার রুমে আমাকে যেতে দিচ্ছে না, মানে তার কারণটা কি হতে পারে, কি এমন কারণ যেই কারণে ভাইয়া তার রুমের মধ্যে আমাকে যেতে দেয় না। সন্দেহটা তখন আরও বেড়ে গেল যে না, অবশ্যই এখানে কিছু না কিছু একটা আছে যার কারণে ভাইয়া তার রুমের মধ্যে আমাকে ঢুকতে দেয় না। তো মানে এরপর মানে রাতের বেলায় যেতে দেয় না, এরকম করে আমার সন্দেহের মাত্রাটা বেড়ে গেল। ভাইকে আমি তখন একটু ফলো করতে থাকি, ভাই কী করে না করে। এমন করতে করতে একদিন 11টা কি 11:30 বাজে হঠাৎ করে আমি দেখলাম আমার ছোটো মামানি ভাইয়া রুম থেকে বেরোইতে আছে। আমরা কিন্তু ধরেন 9টা-10টার মধ্যে ঘুমিয়ে যেতাম, আমাদের গ্রামীণ এলাকা ছিল তো, আর আব্বার আদেশ ছিল সকালবেলা ঘুমিয়ে যাইতে হবে এবং খুব দ্রুত সকালবেলা মানে সন্ধ্যা রাতে ঘুমিয়ে যাইতে হবে এবং ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হবে, এটা ছিল আমার আব্বার আদেশ। যার কারণে আমরা চেষ্টা করতাম যে সন্ধ্যা রাতের মধ্যে ঘুমিয়ে যাওয়ার। সন্ধ্যা রাতে ঘুমিয়ে যাইতাম এবং রাত্র 11:30 কি 12টার কাছাকাছি আমি হঠাৎ করে দেখলাম যে আমার ভাইয়ের রুম থেকে মানে আমার ছোটো মামানি বেরোচ্ছে। তো বেরোইতে দেখে আমি একটু অবাক হয়ে গেলাম যে এত রাতের বেলায় ভাইয়ের রুমে তো কেউই যায় না, তো এত রাতের বেলায় মামানি ভাইয়ের রুম থেকে বেরোলো, কারণটা কি? মানে এই কারণটা কি, এটা আমি বুঝতে পারলাম না। বুঝতে না পারার পরে এভাবেই 2 দিন 3 দিন কেটে গেল এবং 3-4 দিন কেটে যাওয়ার পরে আমি হঠাৎ দেখি যে মামানির মনটা অনেক খারাপ, মানে মামানির মন অনেক খারাপ এবং আমার ভাইয়ের সাথে একটু একটু করে ঝগড়া হচ্ছে, মানে রোহান ভাইয়ের সাথে কথা কাটাকাটি হচ্ছে। রোহান ভাইয়া 1-2 কারণে মামানির সাথে খারাপ ব্যবহার করে এবং মামানিও রোহান ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে, মানে দুজনের মাঝে কী জানি একটা চলতেছে, মানে মনে হয় যেন ঝগড়া, ফাইটিং, এই টাইপের কিছু ঝামেলা দুজনের মাঝে চলতেছে। তা আমি তো ভাই আর জানি না যে কেন ওদের মাঝে এরকম হচ্ছে বা কী ঝামেলা, ওটা তার আমি বুঝি না। আমি বারবার জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, মানে মামনিরই যদিও জিজ্ঞেস করেছে মামনি বড় ভাইয়ের সাথে কী হয়েছে আপনাকে বলেন, উনি আমার কাছেও বলে না। এরকম করতে করতে একদিন হলো কি, আমি কলেজে হঠাৎ করে ভাবি দেখি, মানে আমার এই কী বলে মামানি দেখি আমার কলেজে এসে টিচারকে দিয়ে আমাকে ডাকাইছে। আমি তখন রুম থেকে বেরোইছি, বেরোয়ার পরে মামানি আমারে বলতেছে যে হৃদয় চলো এক জায়গায় যাব। তো মামানির একা দেখলাম, বাচ্চাও নাই, মানে ওনার 2টা বেবি আছে, 2টা বেবিও সাথে নেয়, উনি একাই। আমি বললাম যে মামানি কোথায় যাবেন? পরে বলে চলো, এই কথা বলে রিক্সাতে উঠে একটা ক্লিনিকের দিকে যাবে এবং ক্লিনিকে যাইতে স্যার আমারে বলতেছে যে দেখো হৃদয়, আজকে আমার সাথে যা হবে বা আমি যা করবো, যেটাই করব, এইটা তুমি কখনোই কারোর সাথে শেয়ার করবে না, তোমার ফ্যামিলির কারোর সাথেই না, তোমার ভাইয়ের সাথেও না, মানে কারোর সাথেই তুমি এই বিষয়টা নিয়ে কখনোই কথা বলবা না, কখনোই শেয়ার করবা না, এটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়। আমি তখন বললাম যে মামনি কী হয়েছে, আপনি আমাকে তো বলতে পারেন যে ঘটনা কি, আমি শুনি। উনি আমাকে বলে আমার পেটে বাচ্চা আছে, আমি বাচ্চাটাকে অ্যাবর্শন করব, মানে বাচ্চাটাকে আমি নষ্ট করব। তা আমি তখন বললাম যে মামনি এটা কি কথা বলতেছেন, আপনি বাচ্চা নষ্ট করবেন, আপনার পেটে বাচ্চা আসলো কোত্থেকে? মামা তো বহু বছর হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই, বেঁচে আছে কি মরে গেছে এটাও তো আমরা জানি না, এখন হঠাৎ করে আপনি এটা কি বলতেছেন যে আপনার পেটে বাচ্চা, আপনার পেটে বাচ্চা আসার কারণ কি? পরে উনি আমার হাতটা ধরে কান্না করে দিয়ে বলে যে দেখো হৃদয়, আমি তোমাকে অনেক বিশ্বাস করি এবং বিশ্বাস করে তোমাকে কথাটা বলি, তুমি কিন্তু এই কথাটা কারোর সাথে শেয়ার করবে না, শুধু একমাত্র তুমি আমি ছাড়া এই পৃথিবীর কেউ জানবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি এটা কারো কাছেই বলবো না, শুধু আপনি আর আমার মাঝেই সীমাবদ্ধ রাখবো। ঠিক আছে, বলেন তো কী হয়েছে? আমাকে বলতেছে তোমার ভাইয়া রোহান আমার পেটে বাচ্চা দিয়ে দিছে। আমি তো শুনে জায়গায় অবাক, এটা কি বলেন আপনি? ভাইয়া তো হিসাবে আপনার ভাগিনা, মানে আপনি তো ওনার মামনি, আমাদের মামনি, সো এটা কেমনি সম্ভব? পরে বলে আমি রোহানের সাথে এখানে ওইখানে যাইতাম এবং বিভিন্নভাবে ওই সুযোগ নিয়ে নিছে এবং এই সুযোগ আমার সাথে এটা করে ফেলছে। তা আমি বললাম তো এখন আপনি এটা মানে এটা যদি মামা জানে বা আমার আব্বা আম্মা জানে, এটার পরিণতি কী হবে আপনি কি একটাবার ভেবে দেখছেন? উনি আমাকে বলে আমি জানি এটার পরিণতি অনেক খারাপ হবে, যে খারাপের কোনো বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কিন্তু এখন আমি কি করব, তোমার ভাইয়া করে ফেলছে। এখন এই অবস্থার ভিতরে ভাবি আর আমি তখন ক্লিনিকে গেছি, হঠাৎ করে কোত্থেকে জানি ভাইয়া মোটরসাইকেলে আসছে
এবং মোটরসাইকেলে এসে ভাইয়া মানে ভাবির হাত ধরে টানাটানি করতেছে। ভাবির হাত ধরে টানাটানি করতেছে। আমি গিয়ে ভাইয়ারে ধরলাম যে ভাইয়া কী ব্যাপার, আপনি ভাবির হাত ধরে এরকম টানাটানি করতেছেন কেন, মানে কারণ কি? আমার বলে আমাদের মাঝে তুই আসবি না, তুই এখান থেকে যা, তুই এখান থেকে যা, আমাদের মাঝে আসবি না। আমি তখন বললাম ভাইয়া একটু ঠান্ডা হন, আমি শুনি কী হয়েছে, এটা তো একটা পাবলিক প্লেস, হাসপাতাল, অনেক মানুষজন আছে, সবাই তো খারাপ মনে করবে, আপনি একটু বসেন, রিল্যাক্স হন, কী হয়েছে? ভাইয়া শুধু বারবার মামানির হাত ধরে টানে আর বলতেছে চল কাজী অফিসে চলো, চলো কাজী অফিসে চলো, আমি তো কাজী অফিসে নিয়ে যাবো, মানে কাজী অফিসে নিয়ে যাবে। পরে আমি দুজনকেই ঠান্ডা করে ওখানে একটু বসাইলাম। বসানোর পরে আমি ভাইয়ারে বললাম যে ভাইয়া কী হয়েছে? তো ভাইয়া কিছু বলে না। ভাইয়া আমার বলে তুই চলে যা। মামানি বলে না, ও যাবে না, ও থাকবে এখানে, ও সব কিছু জানে, ওকে সব কিছু জানাইছি। তো ভাইয়া বলতেছে যদি হৃদয় সব কিছু জেনেই থাকে, হৃদয় তো আর ছোটো মানুষ না, কলেজে পড়ে, তাহলে আর কি, তাহলে তো হয়েই গেছে, চলো কাজী অফিসে চলো, হৃদয়কে সাক্ষী রেখে আমি তোমার বিয়ে করব। আমার মামনি বলতেছে যে না, আমার দুটো সন্তান আছে, আমার দুটো মেয়ে আছে, আমার হাজব্যান্ড তো এখনও বেঁচে আছে, ও মরে গেছে এরকম খবর তো আমি পাই নাই, ও আমার সাথে যোগাযোগ করে না তা ঠিক আছে, কিন্তু ও তো বেঁচে আছে, আমি ওর জন্য অপেক্ষা করব। তোমাদের বাসায় যদি আমি থাকতে না পারি, আমি তোমাদের বাসা থেকে চলে যাব, আমি অন্য কোথাও যাব, চাকরি করব এবং নিজের সংসার নিজেই চালাবো, আমি কষ্ট করব, তাও আমাকে তোমাদের বাসা থেকে চলে যেতে, আমি তোমাদের বাসা থেকে চলে যাব। সুতরাং প্লিজ তুমি আমার সাথে এরকম ঝামেলা করো না, আমার সাথে এরকম ঝামেলা করো না, আমি এটা করবো না। তো মামা বারবার বলতেছে যে মানে ভাইয়া বারবার বলতেছে যে না, আমি তোমাকে কাজী অফিসে নিয়ে যাব, আমি তোমাকে বিয়ে করবো, তুমি আমার সাথে সংসার করো, তুমি বাচ্চা নষ্ট করতে পারবে না। মানে ভাইয়ার কথা হচ্ছে এই বাচ্চা নষ্ট করা যাবে না, আর মামানির কথা হচ্ছে যিনি বাচ্চা নষ্ট করে ফেলবে, যেহেতু এটা কোনো না কোনোভাবে হয়েই গেছে, বাচ্চা উনি রাখবে না। এই দুজনের মাঝে তর্কাতর্কি, ঝামেলা, মানে ঝামেলা, ফাইটিং, মানে খুবই মানে খারাপ অবস্থা হয়ে গেছে। তো সেখানকার কিছু লোকাল পোলাপাইন তখন এখানে জড়ো হয়ে গেছে এবং ওই লোকাল পোলাপাইনগুলোর সাথে ভাইয়ার তখন অনেক মারামারি হয়েছে। ভাইয়ার মাথা টাথা ফেটে গেছে, ভাইয়ার মোটরসাইকেল রেখে দিছে। আমি কোনোরকম ভাবিরি নিয়ে, মানে মামানিরি নিয়ে তখন বাড়িতে আসছি। ওই সময় কিন্তু মামানি আর পেটের বাচ্চা নষ্ট করে নেয়, বাচ্চা কিন্তু পেটেই আছে। বাসায় আসছি, আসার পরে মামানির হাত টাত কাটা, রক্ত বেরিয়ে আছে, এগুলো তো আব্বা আম্মা দেখছে। দেখার পরে তারা তো অনেক বিব্রত হয়ে গেছে, কী ব্যাপার, হাত কাটা কেন? বা আব্বা মনে করছে যে হয়তো বিরোধী দলের লোকেরা এটা করছে ভাবিরে, মানে আমার মামানিরে। পরে আমার আব্বা আমারে বলতেছে যে কী হয়েছে হৃদয়, তোর মামানিরে কি মানে বিরোধী দলের কেউ কি সাকিব টাকিব তারা কি অ্যাটাক করছিল নাকি? আমি বললাম না, কেউ অ্যাটাক করেনি। তো বলে অ্যাটাক না করলো, হাত কেটে গেছে কেমনে? আমি বললাম ভাবি মামানি হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে। আমার আব্বা তখন আমার বলতেছে কি অ্যাক্সিডেন্ট করছে? আমি বললাম যে রিক্সা থেকে পড়ে গেছে, রিক্সা থেকে পড়ে গেছে এবং রিক্সা থেকে পড়ে গিয়ে আঘাত খাইছে। তো এই কথায় মানে এতটুকুই হলো। তো এতটুকু হওয়ার পরে আব্বা তখন চুপ হয়ে গেল, মামানি তখন ভিতরে গেল। আমার মা তখন মামানিকে টেক কেয়ার করতেছে, হাতের মধ্যে ব্যান্ডেজ করে টরে দিচ্ছে, মাথা ফেটে গেছে, মাথার মধ্যে ব্যান্ডেজ করতেছে। তো ভাইয়ের কিন্তু আর কোনো খবর নাই, মানে আমাদের রোহান ভাই কিন্তু আর বাসায় আসে নাই, ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। এরপরে যেটা হইলো যে রাত্র আনুমানিক 12টা কি 12:30 বেজে গেছে। ওই সময় আমার আব্বা আমার ডাকতেছে যে হৃদয় হৃদয় দরজা খোল, তোর সাথে কথা আছে, আব্বু ডাকতেছে। তো ডাকতেছে দিকে আমি তখন দরজা খুলছি, খুলে বেরোইছি যে আব্বু কী হয়েছে? আব্বু আমারে বলতেছে যে বেরিয়ে তোর সাথে আমার কথা আছে। তো আমি একটু ভয় পেয়ে গেছি যে আব্বু এত রাতের বেলা আমাকে ডাইকা কই নিয়ে যাচ্ছে, যেহেতু দিনের বেলা এরকম একটা ঘটনা ঘটলো। আমার আব্বা মানে আব্বু হচ্ছে পুকুর কাটে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমারে বলে কী হয়েছিল বলতো আমারে। আমি আব্বুরে বলছি না আব্বু কিছুই হয় নাই, কারণ আমি চাই না কোনো না কোনোভাবে ভাইয়াও কালারিং হোক আর মামানিরও কোনো একটা সমস্যা হোক, যেহেতু তার 2টা মেয়ে সন্তান আছে। তো আমি আমার আব্বুরে বললাম যে না আব্বু কিছুই হয় নাই। আব্বু আমারে বলে আমি সব কিছু জানতে পারছি, কী হয়েছে না হয়েছে বল, তোর ভাইয়েরা আটকায় রাখছে, তোর ভাইয়া থানায় আছে, তোর ভাইয়েরে থানা থেকে ছুটে আনতে হবে, থানা থেকে আমার কাছে খবর আসছে, আমাকে থানায় যাইতে হবে, কী হয়েছে আমাকে খুলে বল, যাতে আমি আগ থেকে সব কিছু মানে ঠিকঠাক করতে পারি। আমি বললাম ভাইয়েরে থানায় কেন নিয়ে গেল? বলে হসপিটালে নাকি মারামারি করছে, কোন 2 ছেলে নাকি মাথা রাতা ফাটাই ফেলছে, খুব খারাপ অবস্থা, এবং ওই পোলাপাইন ধরে তোর ভাইয়েরে পুলিশে দিছে। এখন ঘটনা কি, কেন মারামারি হয়েছে? তো আমি তখন চিন্তা করতেছি আব্বা যখন বিস্তারিত জানতে পারবে, হসপিটালের যে পোলাপানের সাথে মারামারি হয়েছে তারা তো বলেই দিবে মামনির সাথে ধস্তাধস্তি হয়েছে, এমন একটা অবস্থা। আর আমি তো আব্বুর কাছে অলরেডি একটা মিথ্যে বলেই ফেললাম যে মামানি মানে আপনার রিক্সা অ্যাক্সিডেন্ট করছে। তো আমি তখন আব্বুরে বলতেছি আব্বু কি বলবো, মনে হয় ভাইয়া মামানিরে পছন্দ করে, এমনিই বলতেছি যে মনে হয় ভাইয়া মামানিরে পছন্দ করে। এইটা বলতেই আব্বু তখন খুব রেগে গেল, এই তুই এটা কী বললি, এটা কী ধরনের কথা বললি, এটা কেমন কথা বললি তুই আমারে? আমি তখন বললাম যে আব্বু দেখেন আমার উপর রাগ করে কী হবে, আমি যেটা জানতে পারছি সেটাই আপনাকে জানাইলাম, যে মনে হয় ভাইয়া মনে হয় আমার মামানিরে পছন্দ করে, মামানিরে বিয়ে করতে চাই, এটা নিয়ে একটা ঝামেলা হয়েছে। আমার আব্বা তখন বলতেছে এটা কী ধরনের কথা, আস্তাগফিরুল্লাহ, এটা ওর মামানি, ওর মামার বউ, না 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 এটা তো কোনো কথা হতে পারে না। আব্বু তখন খুব রেগে যায় এবং রেগে গিয়ে আমার মায়ের তখন খবরটা জানাই দেয় যে উঠো এই ঘটনা। মা তখন করে কি মামানির রুমে যায়, মামনির ঘুম থেকে জাগায়।
এবার মামনি মনে করছে যে আমি মনে হয় সব কথা বলে দিছি, আমি তো এগুলো বলি নাই। এবং এবার আব্বা আম্মার সামনে মামনি তখন বলতেছে যে আমি এখন আমার পেটের বাচ্চা কী করবো, আপনারা আমাকে অন্য কিছু যাই বলেন যেটাই বলেন, আমি এখন আমার বাচ্চা কী করব। এই বাচ্চা তো কাটাও যাবে না, পেট থেকে বেরও করা যাবে না, বাচ্চা তো বড় হয়ে গেছে, ডাক্তার তো বলছে এটা মানে কাটা যাবে না, আমি এখন কী করব। আব্বা আম্মা দুজনেই তখন বলতেছে বাচ্চা, তুমি কি বাচ্চার কথা বলতেছো, কিসের বাচ্চা? আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি, আল্লাহ আমার তখন গলা শুকিয়ে গেছে। হ্যাঁ, আমি তো এই ধরনের কোনো কথা বলিই নেই, কিন্তু মামনি মনে করছে সম্ভবত আমি বাচ্চার কথা বলে দিছি। আব্বা তখন মামনিরে বলতেছে যে কী হয়েছে বলো, কিসের বাচ্চা, বাচ্চা কিসের? মামনি আমার দিকে তাকাইতেছে, আমি আর আব্বা আমার সামনে ইশারা দিতে পারি না। আমার মামনি বলে কেন, হৃদয় কি আপনাদেরকে বলে নাই যে আমার পেটে বাচ্চা আছে? এই কথা বলার পরে আব্বু তখন আমাকে টান দিয়ে ওখান থেকে সরাই ফেলছে, ওই জায়গা থেকে সরাইয়া সাইডে নিচে নিয়ে আমার খুব জোর একটা থাপ্পড় মারছে। আব্বু আমাকে কিন্তু কোনোভাবে মানে কোনোদিন এইভাবে মারে নাই, এই প্রথম এইভাবে আমাকে খুব হার্ডলি আমাকে আঘাত করে। আমাকে আঘাত করে বলতেছে তুই আমার কুলাঙ্গার সন্তান, তোরে আমি তোর ভাইদের মধ্যে সবচেয়ে বেশি আদর করে ভালোবাসি, তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, কিন্তু তুই আমার কাছে মিথ্যা বললি, কি হয়েছে আমার কাছে বল, তোর মামির পেটে বাচ্চা মানি, কে দিছে তোর মামির পেটে বাচ্চা? আমি বললাম তোমার বড় ছেলে রোহান। আমার আব্বা বলে কি বললি তুই এটা? আমি বললাম জি। এবং ঘটনা এটা নিয়ে বাচ্চা হসপিটালে গেছিলাম, ভাবি মানে মামানি বাচ্চা নষ্ট করবে, কিন্তু ভাইয়া বাচ্চা নষ্ট করতে দিবে না, ভাইয়া মামানির নিয়ে হচ্ছে আপনার ইয়েতে চলে যাবে, মানে বিয়ে করবে মামানিরই, এই ঘটনা। এখন এগুলো শোনার পর তো আব্বা জায়গার মধ্যে বসে গেছে, মাটিতে বসে আমার বলতেছে যে বাবারে তুই এটা আমার কী শোনাইলি, আমার এটা কী শোনাইলি, আমি এই সমাজে মুখ দেখাবো কেমনে, সমাজের প্রতিটা মানুষ আমাকে তো সম্মান করে ভালোবাসে, আমি এই সমাজে মুখটা কেমনে দেখাবো, আমি কিভাবে মানুষের সামনে যাবো, কীভাবে মানুষের সাথে কথা বলবো, তোর ভাই এটা কেমন কাজ করলো? আমি বললাম যে দেখেন আব্বু, আসলে যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন ভাইয়াকে ছুটানোর ব্যবস্থা করেন এবং পরে আমরা সিদ্ধান্ত নিব। আমার আব্বা বলে এটা আমি জীবনেও করব না, তোর ভাইয়াকে জেল থেকে ছুটে আনা তো দূরের কথা, আমি উল্টা তোর ভাইয়ের নামে আরও অনেকগুলো মামলা দিব, আরও অনেকগুলো মামলা দিয়ে আমি তারে ভালো করে জেলের কুঠুরিতে ঢুকাবো, যাতে ওর সারা জীবনে কখনোই কোনো দিন মানে কারো মুখ না দেখো, যাতে ওর জীবনটা যাতে জেলখানায় কাটে, ও সারা জীবন যেন জেলখানায় কাটে, আমি এমন ব্যবস্থা করব। আমি আব্বুরে বলতেছি আব্বু আপনি ঠান্ডা হন, আপনি শান্ত হন, এইভাবে মানে রাগারাগি করে চিল্লাচিল্লি করলে তো কোনো কিছু সমাধান হবে না, আপনি শান্ত হন, ঠান্ডা হন, ভাইয়াকে আমরা ভাইয়ের সাথে কথা বলি এবং ফাইনালি আমি সব কিছু ঠিক করবো, আব্বু শান্ত হন। না, আব্বু আমার কোনো কথাই শুনবে না, আব্বুর কথাই একটা যে আমি এটা শেষ দিকে ছাড়বো, আমি তোর ভাইয়ের এই করবো সেই করবো, মানে আব্বু খুবভাবে রেগে গেছে। আম্মা তখন মামনির ঘরের ভিতর নিয়ে গেল, আমি তখন বেরোইছি, বেরোয়ার পরে আম্মু তখন এই ঘরের মধ্যে আমাকে সহ ডাইকে নিছে, ডাইকে নিয়ে আব্বুর হাতে পায়ে ধরতেছে, আপনার পায়ে ধরি, যা হবার তা হয়ে গেছে, যেটা হবার সেটা হয়ে গেছে, এখন এটা নিয়ে আর কথাবার্তা বাড়াইয়েন না, যেভাবেই পারেন আমার ছেলেরে ছাড়ানোর ব্যবস্থা করেন, এবং আমি চাই হৃদয় বেরিয়ে রোহান বেরিয়ে আসুক, এবং রোহান বেরিয়ে আসলে সব কিছু ঠিক হবে, আমি ওরে বুঝাবো শোনাবো। আব্বুর কথাই একটা যে আব্বুর জীবন থাকতে আর ভাইয়ারে বের করে আনবে না, মানে ভাইয়াকে আমার আব্বু আর বের করবে না, মানে আব্বু খুব হার্ড লাইনে চলে গেছে যে না আমি ওরে আর বের করে আনবো না, আমি ওর মানে মুখও আর দেখবো না, ওর চেহারাও আর দেখবো না, আব্বু খুব রেগে গেছে। তো একটা পর্যায়ে দেখা গেলো যে আমার মা বুঝাইতেছে, আমি বুঝাইতেছি, সবাই আব্বুরে বুঝাইতেছে যে দেখেন এরকমটা করবেন না, বা মানে এরকম করে বোঝানোর পরে 3 দিন পর আমার আব্বু রাজি হয়েছে, কিন্তু আমার আম্মারে বলছে যে এক শর্তে আমি ওর জেল থেকে বের করে আনতে পারি, ও যাতে জীবনে কোনোদিন আমার বাড়িতে না আসে, ও যাতে জীবনে কোনোদিন আমার বাড়িতে না আসে, যদিও কোনো দিন আমার বাড়িতে আসে, মানে আমার বাড়িতে যদি ওরে কোনোদিন আমি দেখতে পাই বা কোনোদিন যদি আমার বাড়িতে ঢুকে, তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব, আমি তোমাকে তালাক দিয়ে দিব, তুমি যদি এই প্রস্তাবে রাজি থাকো তাহলে বলো, আমি ওকে ছুটে আনবো, যেহেতু তোমার পেটের সন্তান। আমার মা তখন বললো আচ্ছা ঠিক আছে, আমি কথা দিতেছি, ও কোনোদিনও আর এই বাড়িতে আসবে না, ও কোনোদিনই এই বাড়িতে আসবে না, আপনাকে ছাড়ানোর ব্যবস্থা করেন। আবার তখন টাকা ঢুকা দিয়ে ভাইয়াকে জেল থেকে ছাড়ছে। তো ভাইয়াকে জেল থেকে ছাড়ার পরে এরিমা যে আব্বা আমার মামনিকে আর মামনির যে 2টা বাচ্চা আছে সবাইকে মানে পাঠিয়ে দিচ্ছে ওনার বাপের বাড়িতে, মানে বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, আব্বু আর এখানে ওদেরকে রাখবে না। ওখানে পাঠিয়ে দেওয়ার পরেও কিন্তু আমার মামনি শান্তি পায়নি, আমার ভাইয়া ওইখানে গিয়ে পর্যন্ত মামনিরে ডিস্টার্ব করতো, মানে ওনার বাপের বাড়ি থেকে ওনাকে বিরক্ত করতো, কিন্তু আমাদের বাড়িতে আসতো না, ওই বাড়িতে গিয়ে মামনির বিরক্ত করতো, মানে মামার তো আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি, মামা কোথায় আছে না আছে, এবং পরিশেষে মামনির পেটের বাচ্চাটাকে নষ্টই করে ফেলে। কিভাবে বাচ্চা হয় না নষ্ট করে ওটা আমি জানি না, কিন্তু বাচ্চার কোনো অস্তিত্ব পরে আমরা আর খুঁজে পাইনি। তো এমন করে সময় কাটতে কাটতে প্রায় এই ঘটনার অনেক মাস পরে আমার মামা হঠাৎ করে বাড়িতে আসে, আমাদের বাড়িতে আসে একদিন, এবং মামাকে দেখে তো আমরা সবাই ভয় পেয়ে যে আল্লাহ মামা আবার সব কিছু জানে কিনা এবং সব কিছু জেনে শুনে এখানে আসছে কিনা, সবাই খুব মানে ভয়ের মধ্যে থাকি।
পরে দেখলাম যে না, মোটামুটি মামা কোনো কিছুই জানে না। পরে মামাকে বলা হলো যে ওনার ওয়াইফ ওনার বাপের বাড়িতে চলে গেছে, কিন্তু মামা সরাসরি তার শ্বশুর বাড়িতে চলে গেছে। ওই জায়গার মধ্যে মামা তার ওয়াইফ নিয়ে আসে, বাচ্চা নিয়ে আসে। এই ঘটনা কিন্তু আর জানাজানি হলো না। আর হঠাৎ করে ভাইয়ারও কোনো খোঁজখবর পাওয়া গেল না, মানে ভাইয়াও এই ঘটনাতে কোথায় যেন চলে গেছে, মানে ভাইয়াকে আর পাওয়া যায় না। তো এরকম করে ওই মহিলা মানে আমার মামা তখন মামনির সাথে মামা শ্বশুর বাড়িতে ওইখানে থাকতো। আবার ওইখান থেকে মামা পরিশেষে আমার মামনিকে নিয়ে ঢাকায় চলে গেছে। ঢাকায় কোথায় জানি চাকরি করতো আমার মামা, মানে ওইখানে চাকরি করে মামনিরই 2 বাচ্চারা নিয়ে পরে মামা ঢাকায় চলে গেছে। তো এই ঘটনা কিন্তু মামা আর জানে নাই, আমরা আমাদের মাঝে ঘটনাটা লুকিয়ে রাখছি, মামাকে আর কোনো কিছু বলি নাই। মামা তার বউ নিয়ে আবার ঢাকাতে সেটেল হয়ে গেছে, বড় ভাইয়ের কোনো খোঁজখবর নেই। এরকম করে তখন সময়গুলো কাটতে কাটতে আমাদের বাসায় যে কাজের মহিলাটা ছিল আর কি, মানে এই যে রোকসানা যে ছিল, মাসে মাসে আমার আব্বা ওনাকে বেতন দিত, ওনার সমস্ত রকমের খোঁজখবর আমার আব্বা নিত, খুব টেক কেয়ার করতো। তো উনি মানে প্রতি 2 মাস বা 1.5 মাস পর পর ঢাকায় যাইত, যাইয়া ওখানে কয়েকদিন থাকতো, থেকে উনি আসতো। তো একদিন উনি হলো কি, আমরা সবাই খাবার খাচ্ছি, খাবার খাওয়ার পরে উনি বলল যে আপনারা সবাই খাবার খেয়ে বসেন, আপনাদের সবার সাথে আমার একটু কথা আছে, আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আপনারা খাবার খেয়ে বসেন। তো খাবার খেয়ে বসছে, আমার আব্বা মনে করছে উনি মনে হয় চাকরি ছেড়ে দিবে, এটাই মনে হয় বলবে। অনেকদিন ধরে আমাদের বাসায় ছিল, আমাদের মানে একদম পরিবারের মানুষের মতোই ছিল। এখন সম্ভবত উনি আর কাজ করবে না, আমাদের বাসা থেকে চলে যাবে, এটাই মনে হয় আমাদেরকে জানাবে। তো যে যার মতো করে সবাই তখন বসছি, বসার পরে উনি খাওয়া দাওয়া করলো, আমরাও খাওয়া দাওয়া করছি। করার পর উনি আমাদের ড্রয়িং রুমে সবার সাথে বসে মানে উনি বলতেছে যে আপনাদের পারিবারিক তো অনেক সমস্যার কথা, আমি আপনাদের সাথেই ছিলাম এবং এই সমস্যাগুলো আমি নিজেও মানে উপলব্ধি করলাম যে আপনি এরকম এরকম সমস্যার মধ্যে আছেন। যাই হোক, এখন তো সব কিছু সমাধা হলো, এই প্রবলেমে থাকার কারণে আমি আপনাদেরকে বলতে পারি নাই। এখন যেহেতু সমস্যাটা সমাধা হয়েছে, এখন আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমার আব্বা বললো যে গুরুত্বপূর্ণ কথা, কী কথা বলো, সমস্যা নেই, আমরা তোমার কথা শুনবো, তুমি তো আমাদের পরিবারেরই একজন, বহু বছর ধরে আমাদের বাসায় কাজ করো, তুমি তো আমাদের পরিবারেরই একজন, তাহলে বলো। তারপরে উনি বললো যে দেখেন, আমার স্বামী একজন মসজিদের ইমাম ছিলেন, আমার হাজব্যান্ড একটা মসজিদের ইমাম ছিলেন, ইমামতি করতেন, এবং আমার হাজব্যান্ড মারা যায়। হাজব্যান্ড মারা যাওয়ার পর আমি আর আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটার নাম হচ্ছে রূপা, নাজবিন নাহান রূপা, তো আমি ওকে রূপা বলেই ডাকি। তো আমার মেয়েটা, আমার হাজব্যান্ড যখন মারা যাওয়ার পর আমার মেয়েটা তখন মোটামুটি মানে প্রাপ্তবয়স্কই হয়, প্রাপ্তবয়স্ক অবস্থায় থাকে। তো আমিও তখন বাইরে কাজ টাজ করে মানুষের বাসায় এমনি সেমনি, আমারও ধরেন মানুষ আমার দিকে খারাপভাবে তাকাইতো, খারাপ কিছু করার চেষ্টা করতো। আমার মেয়ে জিনিসগুলো নিতে পারতো না, যে মানুষের বাসায় কাজ করতাম এটা সেটা। আমার মেয়ে তখন আমার উপর রাগ করে আমার মেয়ে একটা বারে চাকরি নিয়ে নেয়, একটা বারে রাতের বেলায় ড্যান্স করে ওখানে চাকরি করে। আর আমি হচ্ছে মূলত একটা বাসায় কাজ করতাম, সেখান থেকে আপনার শ্যালকের সাথে আমার পরিচয়, এবং তিনি আমাকে এইখানে নিয়ে আসে। আমারও গ্রামে কাজ করতে ভালো লাগে, আমি গ্রামে চলে আসি, আপনাদের সাথে আমি আছি এবং এত মাস বা এত বছর ধরে আছি। তো এখন আমি আপনাদেরকে সবাইকে এক জায়গায় জড়িত করলাম এই জন্য, আমার তো স্বামী নাই, আমার হাজব্যান্ড তো মারা গেছে। তো যেহেতু আমার একটা মেয়ে আছে, ও বারে ড্যান্স করে, এটা আমার কাছে ভালো লাগে না। আমি চাচ্ছিলাম কি আমার মেয়েটার আমি গ্রামের দিকে এনে কোথাও একটা ভালো বিয়ে শাদী দেওয়ার জন্য, এবং আপনারা যদি এইভাবে যদি আমাকে একটু সাহায্য করতেন, আমি আপনাদের কাছে চিরঋণী থাকতাম। আমার মেয়েটা তো এতিম, এবং এতিম হিসেবে যদি আপনারা আমার দিকে একটু সদয়বান হতেন। আমার আব্বা তখন বললো যে এটা তো খারাপ কোনো প্রস্তাব না, এটা তো ভালো কথা, আপনার মেয়েকে আপনি গ্রাম সাইডে বিয়ে দিতে চান, তো আচ্ছা ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার মেয়েকে তো আমরা কখনো দেখি নাই। তো একটা কাজ করেন, আপনি মেয়ে বারে ড্যান্স করা তো এটা খুব খারাপ দেখায়, আপনি মেয়েরা আমাদের বাড়িতে নিয়ে আসেন। যেহেতু আমার 2টা ছেলে আমার বাড়িতে আছে, আমি আছি, আমার ওয়াইফ আছে, তো আমাদের তো কোনো মেয়ে নাই, আমাদের কোনো মেয়ে সন্তানও নাই, আপনার মেয়ে আমাদের বাসায় থাকুক। এবং এভাবে তো হুট করে ঢাকা থেকে মানে বিয়ে করা আর সম্ভব না। যেই মেয়ে দেখতে আসবে, মেয়ে দেখবে, মেয়ে কী করে না করে জানতে চাইবে। এখন মেয়ে যদি ঢাকায় বারে চাকরি করে, তাহলে তো ধরেন গ্রামের কোনো ছেলে মেয়েকে বিয়ে করবে না বা বিয়ে দেওয়া সম্ভব না। আপনি যখন আমাদের বাসায় নিয়ে আসবেন, আমাদের বাসায় সে থাকবে, আমাদের সাথে ঘুরবে ফিরবে, খাওয়া দাওয়া করবে, একজন দুজনে দেখবে, এবং সেখান থেকে আমরা একটা ভালো বিয়ে কোনো না কোনোভাবে আপনার মেয়ের দিতে পারবো, আপনি এখানে নিয়ে আসেন। তো এই প্রস্তাব পাওয়ার পরে ওই মহিলা তখন আমার আব্বাকে বললো যে এটা তো আপনি অনেক ভালো একটা কথা বলছেন, আচ্ছা আলহামদুলিল্লাহ আমি এটাই করবো, আমি আমার মেয়েরে ঢাকা থেকে গ্রামে নিয়ে আসবো। আমার মেয়ে যখন গ্রামে চলে আসবে তাহলে ও অনেক ভালো থাকবে, এবং দেখে শুনে আমরা ওখানে একে বিয়ে দেবো। এই কথা বলার পরে ওই মহিলা মানে রোকসানা তখন করলো কি, তার মেয়ে রূপাকে আমাদের বাসায় নিয়ে আসছে। তো বাসায় নিয়ে আসছে পরে ওই দিন আমি তখন কলেজে, আমার কলেজে পড়তেছিলাম, আমার ছোটো ভাই তখন বাড়িতে। তো আমি আর আমার ছোটো ভাই রনি কিন্তু মোটামুটি অনেকটা ফ্রি, মানে 2 ভাই কিন্তু অনেকটা ফ্রি, অনেকটা ক্লোজ, মানে মানে বড় ভাইয়ের সাথে আমার অতটা সম্পর্ক ভালো না, কিন্তু রনির সাথে আমার সম্পর্কটা খুবই ভালো, আমার ছোটো ভাইয়ের সাথে। তাই রনি আমার বলতেছে যে বাড়িতে আসতেছি কলেজ থেকে, রাস্তায় ওর সাথে দেখা, ও
ও আমারে বলতেছে ভাইয়া বাড়িতে যাইস না, আর বাড়িতে যদি যাস একটা সানগ্লাস পরে যা। আমি বললাম যে সানগ্লাস পরবো কেন, বাড়িতে যাবো, বাড়িতে গেলে সানগ্লাস পরতে হবে কেন, বলে একটা কালো সানগ্লাস পরে যা, তা না হলে কিন্তু চোখ নষ্ট হয়ে যাবে। তাই আমি বললাম ধুর বেটা কী বলিস, বাড়িতে গেলে চোখ নষ্ট হয়ে যাবে, বাড়িতে কি আগুন আছে নাকি, আগুন ধরছে? বলো হ ভাই আমাকে বাড়িতে আগুন ধরছে, আমাদের বাড়িতে আগুন ধরছে, একটা চশমা পরে যাও, তা না হলে চোখের মধ্যে আগুনের হাত লাগবে। আমি বললাম কি হয়েছে তুই আমাকে খুলে বল, আমি আগে শুনি, এবং এরকমভাবে কথা বললে তো হয় না, কি হয়েছে আমাকে বল। আমার ভাই বলতেছে যে ভাইয়া কিভাবে বলবো তোমারে, তাও যেহেতু শুনতে চাও বলি। শোনো, আমার বাড়িতে একটা মেয়ে আসছে পুরো আগুনের মতো চেহারা। আমি বললাম কোন মেয়ে আসছে আমাদের বাড়িতে, কে? বলো ওই যে আমাদের বাসায় কাজ করে যে রোকসানা আছে না, ওনার মেয়ে রূপা। আমি বললাম রূপা আসছে বাড়িতে? বলে হ্যাঁ, উনি গেছে ঢাকায়, ওনার মেয়েরে নিয়ে আসছে। তাই আমি বললাম হ্যাঁ, ওনার তো আজকে আসার কথা ছিল। তুই ওনার মেয়ে কীরকম? আমার ভাইয়া বলে, মানে ওর ছোটো ভাই বলতেছে ভাইয়া জীবনে অনেক মেয়ে দেখছি, এরকম মেয়ে দেখি নাই। এক কথায় বলতে গেলে পুরো আগুন, এত সুন্দর চেহারা। আমি আমার ছোটো ভাইরে বলতেছি বেটা ঢাকায় ছিল, বারে চাকরি করছে, মেকআপ টেকআপ করা মনে হয়, তুই তো আর গ্রামে বড় হয়েছিস, তুই তো আর বুঝবি না, এরকমটা হতে পারে, এটা কোনো বিষয় না। আচ্ছা ঠিক আছে বাদ দে, এটা আমি পরে দেখব। আমার ভাই বলতেছে যে না ভাইয়া আমি আপনার সাথে মিথ্যা বলতেছি না, সত্যি এই মেয়ে পুরো আগুন, এত সুন্দর চেহারা আমি জীবনও দেখি নাই ভাইয়া, মানে আমার এক দেখে আমি পাগল হয়ে গেছি। তা আমি ছোটো ভাইয়ের সাথে ধমকাধমকি করতেছি, তুই এগুলো উল্টাপাল্টা কথা বলিস না, এবং এভাবে বলা ঠিক না, এটা খারাপ দেখায়। ছোটো ভাইকে বুঝিয়ে শুনিয়ে পরে আমি বাড়িতে ঢুকলাম, এবং বাড়িতে ঢুকার পরে আমি যখন এই মেয়েকে দেখলাম, আমি তো ভাই এবারে মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। মুখটা অনেকটা বড়, মুখের ঠোঁটের নিচে একটা কালো তিল আছে, এবং মাথার চুলগুলো অনেক লম্বা লম্বা, মেয়েটার লম্বা অনেক, এত ফর্সা মনে হয় যেন পুরো শরীরে সাদা পেইন্ট করা, মানে এত সুন্দর লাগতেছে, বক পাখির মতো সাদা তার শরীর থেকে মনে হয় যেন এক্সট্রা আলো আসতেছে। আমি তো এই মেয়ের দিকে দেখে অবাক, কিরে একটা মানুষ এত সুন্দর হতে পারে, এ কি বাঙালি মেয়ে না? বিশ্বাস হয় না যেটা বাঙালি মেয়ে। আমার এক নজর দেখে মনে হচ্ছে এটা বিদেশি কোনো মেয়ে হবে, এবং এটা সত্যিই বিদেশি কোনো মেয়ে, বাঙালি মেয়ে তো এত সুন্দর হতে পারে না। আমি আমার মায়ের তখন আলাদা ডাক দিয়ে জিজ্ঞেস করলাম মা এটা কি? মা আমারে বলে এরই নাম রূপা, এটা রোকসানার মেয়ে। আমি বললাম মা এটা কি নারী না পুরী? আমার মা বলতেছে বাপরে বাপ, যারা দেখছে তারা সবই একই কথা বলে, এই মেয়ে তো এত সুন্দর মেয়ে তো আমরা জীবনেও দেখি নাই, এরকম সুন্দর মেয়ে হয় কী করে? আমি তখন বলতেছি যে যা হবার তা হয়েছে মা, মেয়ে তো আসলে অনেক সুন্দর, অনেক কমভাবে মানে অনেক কম সময় মেয়েকে বিয়ে দেওয়া যাবে, এত সুন্দর মেয়ে যে কেউ বিয়ে করবে। তো ওনার সাথে তখন পরিচয় হলাম, উনি আমার বয়স অনেক ছোট হবে, ঢাকায় বারে ড্যান্স করতো, ভালো ড্যান্সার, এবং আমার সাথে কথাবার্তা বলে আমাদের বাসায় ওর মায়ের মতো, ওর মা যেভাবে আছে ওভাবেই আছে, টুকিটাকি কাজ টাজ করে থাকে, এবং খুব শুদ্ধ ভাষায় কথা বলে। আমাদের আশেপাশের গ্রামের অনেক মানুষ সবাই আসে এবং সবার সাথে খুবই শুদ্ধ ভাষায় কথা বলে, একদম বইয়ের ভাষায় কথা বলে। গ্রামে এরকম একটা শিক্ষিত মানুষের মতো কথা বলা একটা মেয়ে, এটা সবার কাছে একটু মানে অবাক করাই একটা বিষয় ছিল। সবাই তখন মেয়ের সাথে কথাবার্তা বলতো, একটু মানে দুষ্টমি করার চেষ্টা করতো। এই সব কিছু মিলেও তখন আমাদের বাসায় খুব ভালোভাবেই আছে, সবার সাথে খুব ভালোভাবেই আছে, সবাইও তাকে খুব ভালোভাবেই নিয়েছে। এরকম করে থাকতে থাকতেই সত্যি কথা বলতে না, মেয়েটার আমার খুব ভালো লেগে গেছে। ওর ভালো ভালো বিয়ের প্রস্তাব আসতো, অনেক জায়গা থেকে ভালো বিয়ের প্রস্তাব আসতো আমাদের ঘরে। তো প্রস্তাব আসার পরে আমি তো জানতাম, আব্বা তো আমাকে জানাইতো যে অমুক জায়গায় অমুক ছেলে দেখতে আসছে। তো মেয়ে যে আগে বারে ড্যান্স করতো, এটা কিন্তু আবার আমি আমার আব্বা কাউকে বলতো না, বলতো আমাদের বাসায় কাজ করে একটা মহিলা, এই মহিলাকে আমি বোন ডাকছি, এটা আমার বোনের মেয়ে, আগে ঢাকায় থাকতো, বাবা মারা গেছে, আমি বিয়ে দিব, আব্বু ওভাবেই কথা বলতো। কিন্তু ছেলেপক্ষ তো মেয়েকে দেখেই পছন্দ করে ফেলতো। এবার আমি গোপনে গোপনে ছেলেপক্ষের বাড়ি যেতাম, যে বলতাম যে দেখেন মেয়ে তো এরকম ঢাকায় বারে ড্যান্স করতো, এবং খারাপ মেয়ে, এবং এটা সেটা আমি যা পারতাম আর কি, বা মেয়ের বিয়ে হয়েছে, একটা বাচ্চাও আছে, এইটা সেটা বলে কোনো না কোনোভাবে বিয়ে ভেঙে দিতাম। এরকম করে অনেকগুলো বিয়ে আমি ভেঙে দিই। তো লাস্টে একটা ছেলে সৌদি আরব থাকে ছেলেটা, এই ছেলেটা রূপারে দেখছে, দেখার পরে আমি ছেলের বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে আমি ছেলের পরিবারের কাছে বদনাম বলে আসছি, রূপার সম্বন্ধে আগে যা বলতাম এভাবেই সব কিছু বলে আসছি। বলে আসার পরেই ছেলের বিয়ে মোটামুটি ঠিক হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে। পরের দিন ছেলে আর ছেলের বাবা আমাদের বাড়িতে আসছে। আমাদের বাড়িতে আসার পরে আমি ওই দিন কলেজে যাব, রেডি হচ্ছিলাম, রেডি হব, ওই সময় রূপও তখন আসে ঘরে। ছেলের বাবা তখন বলতেছে আপনার মেজো ছেলে হৃদয়কে ডাক দেন তো। আমি যখন জানালা দিয়ে ছেলে আর ছেলের বাবারে দেখলাম, আমার তো ভাই পুরো আমাশা হয়ে গেছে, আল্লাহ এটা কি, এরা কীভাবে আমাদের বাড়িতে চলে আসলো? কারণ আমি তো গতকালকে ওদের বাড়িতে গিয়ে রূপার সম্বন্ধে উল্টাপাল্টা বলে আসছি। পরে আমাকে ডাক দিছে, ডাক দেওয়ার পরে আব্বুর সামনে তখন রূপাও আছে এবং রূপার মাও আছে, সবাই আছে। পরে ছেলে বলতেছে যে এই ছেলে।
তা আমারে বলতেছে, ছেলের বাবা বলতেছে যে আপনার ছেলে গতকালকে আমার বাসায় গিয়ে এই মেয়ের সম্বন্ধে এই কথা বলে আসছে। তা আমার আব্বু আমারে বলে, কী রে এগুলো বলছিস? আমি বললাম যে না, এগুলো বলি নাই। মানে আমি অস্বীকার করতেছি। ছেলে বলতেছে যে দেখেন আমরাও ছিলাম, আমাদের পরিবারে অনেক মানুষ ছিল, সবার সামনে উনি বলে আসছে মেয়ের একটা বাচ্চা আছে, মেয়ে ঢাকায় আগে বারে ড্যান্স করতে এবং মেয়ে প্রস্টিটিউট, খারাপ কাজ করে, এবং এরকমভাবে যা পারছে যেভাবে পারছে ওভাবে আমাদেরকে বলছে। তো এখন দেখেন আমরা মানে এই কথাগুলো কিভাবে একটা মেয়ে সম্বন্ধে বলতে পারে, আমরা আপনাদেরকে জানানোর জন্য আসছি। ছেলের বাবা আমার আব্বারে বলতেছে আমি আপনার অনেক বিশ্বাস করে ভালোবাসি, আপনার বোনের মেয়ে মানে আমি ওভাবেই নিছিলাম যে ভালো, কিন্তু আপনার ছেলে গিয়া যা বললো, আমার আব্বা বলতেছে এগুলো পুরোই মিথ্যা কথা, আমার ছেলে মিথ্যা কথা বলছে, জানি না ও কেন মিথ্যে বলছে, এবং এটা কোনো কথা না। ঠিক আছে, আপনারা বিয়ের দিন তারিখ ঠিক রাখেন, মানে 15 দিন পরে বিয়ে, ওই দিন তারিখে ঠিক রাখেন, আপনারা আপনাদের মতো করে যান। এই কথা বলার পরে ছেলে পক্ষ তখন চলে গেল, এবং চলে যাওয়ার পরে আমি তখন মনটা খুব ভেঙে গেল। আমি তখন কলেজে গেছি, কলেজ থেকে ফিরে আসব, এবং ফিরে আসার সময় আমার ছোটো ভাই রনি এবং হচ্ছে রূপা, আমি কলেজ থেকে আসতেছি, আমাদের ওই আমার কলেজের অনেকটা কাছাকাছি গিয়ে ওরা দাঁড়ায় আছে, রূপা এবং রনি দুজনেই দাঁড়ায় আছে। পরে আমি ওদেরকে দেখে লজ্জায়, আমি তো আর কথা বলি, আমি তো লজ্জা পাইছি, আমি হেঁটে চলে আসতেছি। পরে রূপা বলতেছে যে হৃদয় ভাইয়া দাঁড়ান, আপনার সাথে কথা আছে। তো আমি দাঁড়াইছি, ও তখন রনিরে বলতেছে রনি তুমি একটু ভিতরে যাও। রনি তখন ভিতরের দিকে চলে গেল, আমি দাঁড়ায় আসি। পরে আমারে বলতেছে যে এটা কি হলো? আমি বললাম কি হলো মানে কিছুই হয় নাই। আমারে বলতেছে না কি হইলো বলো, আমি একটু শুনতে চাই কি হয়েছে। আমি বললাম কিছু হয় নাই। বলে তাহলে তুমি আমার সম্বন্ধে এই লোকগুলোর কাছে এরকম মিথ্যা কথা কেন বললা? তা আমি তখন নিজের দিকে তাকে বলতেছি আমি চাই না যে তোমার বিয়ে হয়ে যাক। পরে আমারে বলতেছে তুমি চাও না আমার বিয়ে হয়ে যাক কেন? আমি বললাম কারণ চাই না, আমি চাই না যে তোমার মতো একটা সুন্দরী মেয়ের বিয়ে হয়ে যাক। তুমি আমাদের বাসায় আছো, ভালোই আছো, আমি তোমার বিয়ে হওয়াটা আসলে মানতে পারবো না, আমার ভালো লাগবে না যে তোমার বিয়ে হয়ে যাবে। পরে ও বলতেছে যে এগুলো কি বলতেছো, তোমার মাথা ঠিক আছে? আমি একটা মেয়ে মানুষ, আমার বিয়ে হবে না? তো আমি বললাম যে হ্যাঁ হবে, ঠিক আছে, তবে এত তাড়াতাড়ি কেন? ও তখন আমাকে বলে তুমি কি আমাকে পছন্দ করো? আমি তখন নিচের দিকে তাকায় আসি, আমাকে তুইও বলে, তুমিও বলো, আপনিও বলে, মানে সবভাবে একজন মানে আমার সাথে কথা বলতো। পরে আমি বলতেছি হ্যাঁ পছন্দ করি। বলে যদি পছন্দ করো তাহলে এই কথা আমাকে বলো নাই কেন? আমি বললাম বলি নাই, আসলে সাহস হয় নাই। বলে ও আচ্ছা, আমাকে ভালোবাসো এটা বলতে সাহস পাও নাই, আর আরেক বাড়িতে গিয়ে অনেক মানুষের সামনে আমার সম্বন্ধে মিথ্যা বদনাম বলে আসছো, ওইটাতে ভালো সাহস হয়েছে? আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি, কোনো কথা বলতেছি না। আমারে বলতেছে হৃদয় সত্যি বলো, আমারে বিয়ে করবা? আমি বললাম হ্যাঁ করব। ও বলে তুমি কি জানো তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তুমি কি, তোমার বাবা কি, আর তোমাদের বাসায় আমার মা কাজ করে, আমার মা তোমাদের বাসায় একজন কাজের মেয়ে, একটা কাজের মহিলার মেয়ে কি বিয়ে করবা? আমি বললাম তোমার মা কী করে সেটা আমার দেখার বিষয় না, আমার তোমাকে ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো এই কথা বলার পরে দেখা গেলো যে আমার মা তখন করলো কি, মানে ও তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাটাই তুমি তোমার বাবাকে বলবা, যদি তুমি তোমার বাবাকে বলো তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি বললাম যে এটা তো পরে বলবো, আগে তো তুমি এই বিয়েটা ভাঙবা, তুমি যা বলো যে তুমি এই ছেলেকে বিয়ে করবা না, আগে বিয়েটা ভাঙো, এবং বিয়েটা ভাঙলে পরে আমি তখন তোমার আব্বা মানে আমার আব্বাকে বলবো, সব কিছু আমি ঠিক করবো। ও তখন বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিয়ে ভাঙার ব্যবস্থা করতেছি। ও তখন আমার আব্বুর সাথে কথা বলে এবং আব্বুকে বলে যে এই বিয়েও করবে না, মানে এখনও বিয়ে করবে না, মানে ওর মা ওর সাথে রাগারাগি করে কেন বিয়ে করবি না, একটা ভালো বিয়ে সম্বোধন আসছে, ও তখন মানা করে দেয়। তখন আব্বু বিষয়টাতে ডাউট করে ফেলে, একে তো আমি ছেলের পরিবারে গিয়ে উল্টাপাল্টা বলে আসছি, এখন আবার রূপা নিজেই বলতেছে রূপা বিয়ে করবে না। তো আমার আব্বু তখন সন্দেহ করে ফেলে, এবং সন্দেহের পরিপ্রেক্ষিতে আমার আব্বু তখন ছেলের পরিবারকে মানা করে দেয় যে না এই বিয়ে হবে না। তখন বিয়েটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে তখন আমার রূপার সাথে একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক শুরু হয়। রূপা তখন আমাকে বলে যে বলো না, তুমি তোমার আব্বুকে বলো যে তুমি আমাকে বিয়ে করতে চাও, আমাকে বিয়ে করবা, এটা তোমার আব্বুকে বলো। আমি না আব্বাকে বলার সাহস পাচ্ছি না, আব্বাকে বললে আব্বা কী করে না করে। তো এবার করলাম কি, আমার ছোটো ভাইকে দিয়ে আব্বুর কাছে একদিন চিঠি লিখছি, মানে সামনাসামনি বলার সাহস পাই না। এই চিঠিতে বলছে আব্বুকে সব কিছু বইলা আমার ছোটো ভাই রনিরে বললাম যে এই চিঠিটা আব্বুর হাতে দিবি। তো এটা বলার পরে রনি তখন করলো কি, চিঠিটা আমার আব্বুর কাছে দিছে। আব্বুর কাছে দেওয়ার পরে রাতের বেলায় আব্বু তখন আমাকে ডাইকে নিয়ে আমার মার সামনে, এরপরে আমার আর একটা কাকি ছিল ওই দিন আমাদের বাসায়, কাকি আছে, কাকির সামনে, আমার ছোটো ভাই রনির সামনে আমার আব্বা আমারে বলতেছে চিঠিটা পড়, ওই চিঠি আমার হাতে দিছে। দেওয়ার পরে বলে চিঠিটা পড়, জোরে পড়বি কিন্তু। আমি নিচের দিকে তাকায় আসি, আব্বা বলে কিরে চিঠি পড়তে বললাম না, চিঠি পড়।
আমি বললাম আব্বু এটা আমি পড়তে পারবো না। আমার আব্বা বলে কেন পড়তে পারবি না? চিঠি তুই লিখিস না, এটা তোর হাতের লেখা না? আমি বললাম হ্যাঁ চিঠি এটা আমার হাতের লেখা, আমিই লিখছি, কিন্তু আমি এটা এখন পড়তে পারবো না। আমার আব্বা বলে কেন পড়তে পারবি না? পড়তে না পারার কারণ কি? আমি বললাম যে আমি ভুল করে ফেলছি। আমার আব্বা বলে কোনটা ভুল? আমি বললাম আব্বু আমি আসলে ওরে পছন্দ করে আমি ওরে বিয়ে করতে চাই। আমার আব্বু তখন এই জায়গার মধ্যে তার প্যান্টে বেল্ট ছিল, বেল্টটা খুলে আমাকে কুকুরের মতো পিটাইছে এবং যেভাবে পারছে ওভাবে আমাকে মারছে। মাইরা বলছে যে আমি চাই না রোহানের মতো তোরও ঘর থেকে বের করে দিতে, আমি চাই না রোহানের মতো তুইও আমার ঘর থেকে বেরিয়ে যা, এটা আমি চাই না, আমি তোদের ভালো চাই, আমি তোদের ভালো চাই বলে তোরা আমারে মারতে বসে আছিস। আজকের পর থেকে এই কথা যদি কোনো দিন আমি ভুলেও তোর মুখে শুনছি, আমি তোর অস্তিত্ব রাখবো না, আমি তোর অস্তিত্ব রাখবো না, তুই আমার বাসায় থাকতে পারবি না, তোরা আমি রোহানের মতো বাসা থেকে বের করে দিব। আব্বু আমার খুব মারল। আমি তখন রুমে গেলাম, রুমে যাওয়ার পরে কান্নাকাটি করতেছি, আম্মা দরজা ধাক্কাইতে আছে, হৃদয় দরজা খোল দরজা খোল। আমি তখন দরজা খুলতেছি না। এর মাঝে আমিও তখন পাগলের মতো হয়ে গেছি, কী করবো। আমার আব্বা তখন করলো কি আরেকটা জায়গার বিয়ে ঠিক করে ফেলছে, মানে রূপার বিয়ে ঠিক করে ফেলছে, ওইটা আমি জানিও না। রূপার সাথে আমার একই মানে বাসায় থাকি, একই ঘরে থাকি, কিন্তু ওর সাথে আমার কথা হয় না, ওকে দেখলে আমি আরেক দিকে তাকায় থাকতে হয়। জানতে পারলাম ওর বিয়ে ঠিক হয়ে গেছে, ওই জায়গায় ওর বিয়ে দিয়ে দিবি, এরকম রূপেই আমার একদিন কান্না করে করে বলে, গোপনে গোপনে রনিকে দিয়ে বলে যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, ওর বিয়ে দিয়ে দিবে। তো এবার আমি কি করব, মানে আমি আর বুঝতে না পারি। শেষ পর্যন্ত আমার কাছে মনে হলো রোহান ভাই। আমি রোহান ভাইকে গিয়ে বলি একমাত্র রোহান ভাই ওরে যদি উঠে নিয়ে আমার কাছে বিয়ে দেয়, একমাত্র রোহান ভাই পারবে। তা রোহান ভাই কিন্তু তখন বাসায় থাকতো না, রোহান ভাইয়া বাইরে বাইরে থাকতো। রোহান ভাইয়া ডাকাতি চিন্তায় মিন্তায় যত খারাপ কাজ আছে সব কাজ করতো। তো এই অবস্থার মধ্যে আমি একদিন রোহান ভাইয়ের কাছে গেলাম, রোহান ভাইয়ের ঠিকানা অনুযায়ী ওনার কাছে গেলাম। ভাইয়ারে গিয়ে আমি হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বললাম যে ভাইয়া এমন এমন ঘটনা, আমি মেয়েরে পছন্দ করি, আমি মেয়েরে ভালোবাসি, আমি মেয়েকে তুমি আমার কাছে আইনা দাও, নাহলে আমি আত্মহত্যা করবো, এটা সেটা ভাইয়াকে বলি, বা যা যা ঘটছে এতদিন আমি সব কিছু ভাইয়ার কাছে বলি। বলার পরে রোহান ভাই আমারে বলতেছে তুই এতটা ভেঙে পড়িস না, এতটা সিরিয়াস হইস না, আচ্ছা ঠিক আছে আমি তো আছি, আমি সব কিছু ঠিক করে দিব, আমি আব্বাকে বলার দরকার না, আমি এই মেয়েরে তোরা এনে দিব, তুই আপাতত বাড়িতে যা, আমি আগে মেয়েরে উঠে নিয়ে আসবো, বাড়ি থেকে উঠে নিয়ে আসবো, এবং উঠে নিয়ে এসে তারপরে আমি তোর কাছে বিয়ে দিয়ে দিব, আমি তোরা বাড়ি থেকে আনবো। আমি বললাম না ভাই আমি বাসায় যাবো না, আমি তোমার সাথেই থাকবো, তুমি ওর উঠে নিয়ে আসো। তো ভাইয়া তখন বললো যে আচ্ছা ঠিক আছে তুই একটা কাজ কর, আমি এই ঘটনা কালকের মধ্যে তুই আমারে ফোন দিবি, হ্যাঁ তুই আমাকে ফোন করবি বা লোক করে খবর পাঠাবি, আমি অমুকের বাড়িতে থাকবো, আব্বু যেদিন বাড়িতে থাকবে না তুই আমারে ওই খবর দিবি, আমি ওই হিসাবে ওরে নিয়ে যাবো। তা আমিও তখন রূপার সাথে যখন দেখা হয় আমি রূপারে বলি যে রূপা এমন এমন ঘটনা, রোহান ভাই আসবে, রোহান ভাই তোমার বাসা থেকে তুলে নিয়ে যাবে, কারণ আমি তো আর পারবো না, আম্মু আমাকে দিতে দিবে না, বা আম্মু আব্বু আমাদের বাসায় প্রচুর মানুষ থাকে, তো ওনাদের সামনে দিয়ে তো আমি আর ওরে নিতে পারবো না, রূপারে নিতে পারবো না। আর আব্বু ওই সময় অলরেডি পাহারাদার লাগাই দিচ্ছে আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে দুজন লোক আছে, ওরা আমাদের কাজ টাজ করে, মানে আব্বুর মাছের ওখানে ওইখানে কাজ করে, এদেরকে বাড়িতে পাহারাদার রাখছে যাতে রূপা কোনোদিন বাসা বাইরে না চায়, রূপাকে কারোর সাথে কথা বলে কিনা এটা ওইটার জন্য পাহারায় রাখছে। তো সন্ধ্যার সময় মাগরিবের নামাজের সময় আমার ভাইয়া তখন আমাদের পাশের একটা ঘরের মধ্যে মানে ওইখানে আসে, ওইখানে গিয়ে আমি তখন ভাইয়েরা খবর দিই যে ভাইয়া আব্বু তো নামাজ পড়তে গেছে, আব্বু যে দুইটা পাহারাদার যে লোক রাখছে ওই দুইটাও মোটামুটি এখন নাই, হ্যাঁ এখনই সুযোগ। আমার ভাইয়া ওইটা বলা মাত্র এখান থেকে বের হয়েছে, বের হওয়ার পরে রান্দাও একটা ছিল ভাইয়ের হাতে, ওইটা নিয়ে বের হয়ে আব্বা আমি তোর আগেই বলে দিচ্ছি আমার ভাইয়া যখন ধরবে তুমি কিন্তু চলে যাবে। ওই গিয়ে আমার ভাইয়া করছে কি যাইয়া ওর হাত চেপে ধরছে, ধরার পরে ও তখন আর আমার ভাইয়েরই কোনো কিছু বলে নাই, কোনো কিছু না বলার পরে ভাইয়া তখন ওরা টান দিয়ে ঘরের বাইরে নিয়ে গেছে, আম্মু সামনে দাঁড়াইছে, ভাইয়া আম্মুরে ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছে, কাজের লোক দুইটা দাঁড়াইছে, ওনাদেরকে বললো জবাই দিয়ে দিব, হাতে রান্দাও ছিল, মানে একদম পুরো ফিল্মি স্টাইলে আমার ভাইয়া তখন ওই মেয়েরে নিয়ে একদম বাইকে করে সোজা বাইকে করে নিয়ে চলে গেছে। তো ভাইয়া যখন নিয়ে গেছে আমি তো আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ এবার তো টেনশন নাই। আমার আব্বু তখন আসছে, আইসা গালাগালি করতেছে যে কি হইলো, ও কই নিয়ে গেছে এই সেই, আব্বু তখন সারা রাত দৌড়ে খুঁজছে, কোনো খোঁজ খবর পায় নাই, মানে আব্বুর কোনো খোঁজ খবর পায় নাই। না পাওয়ার পরে এরপরে যেটা হইলো আমি তখন করলাম কি কিরে ভাইয়া কোথায় নিয়ে গেল, সারা রাত কেটে গেল, আব্বু খুঁজতেছে, সবাই খুঁজতেছে, ভাইয়ারে আর পায় নাই। পরের দিন সকালবেলা ভাইয়া যে জায়গায় থাকতো আর কি, যাদের বাসায় থাকতো ওইখানে গিয়ে আমি তখন খোঁজাখুঁজি করতে শুরু করলাম যে ওখানে ভাইয়া আছে কিনা, বাট ওই জায়গায়ও গিয়ে দেখি যে ভাইয়া ওইখানেও নাই, মানে ভাইয়া ওই ঘরের মধ্যেও নাই। তাহলে ভাইয়া কোথায় গেল, ভাইয়া তাহলে গেলটা কোথায়? এইভাবে 3 দিন পেরিয়ে গেল, আমার ভাইয়ার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। এই মহিলা তখন কান্নাকাটি করতেছে, রোকসানা মানে রূপার মা, উনি থানায় যাবে, মামলা দিবে, এইটা সেইটা, মানে 3 দিন 4 দিন পেরিয়ে গেছে, ভাইয়ারও কোনো খবর নাই, রূপারও কোনো খবর নাই। 4 দিন পরে আমার এক দুঃসম্পর্কের চাচা হয় আর কি, আমাদের বাড়িরে ওনারে দিয়ে আমার ভাইয়া তখন বাড়িতে মিষ্টি পাঠাইছে।
বাড়িতে মিষ্টি পাঠাইছে এবং চিঠি পাঠাইছে, বাড়িতে মিষ্টি এবং চিঠি পাঠাইছে, পাঠাইয়া বলছে, চিঠির মধ্যে লিখছে যে উনি রূপারে, ভাইয়া নাকি রূপারে বিয়ে করছে এবং রূপারে বিয়ে করে ভাইয়া রূপারে নিয়ে সংসার করবে, রূপার সাথে আসে এবং আব্বু যদি অনুমতি দেয় তাহলে ভাইয়া রূপারে নিয়ে বাড়িতে আসবে। মানে এই চিঠি এবং মিষ্টি দেখার পর আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো যে আমার ভাইয়া এই কাজটা কীভাবে করতে পারলো। আমি ভাইয়ারে বললাম রূপারে তুলে নিয়ে যাওয়ার জন্য, আমি রূপারে, এরপরে ভাইয়া আমার খবর দিয়ে রূপার সাথে আমার বিয়ে পড়াই দিবে, কিন্তু ভাইয়া রূপারে নিয়ে নিজেই বিয়ে করে ফেললো। আসলে মাদক সেবন করা মানুষ তো মাথা মতো ঠিক নাই। আমার আব্বা এবং আম্মারে বলতেছে ভালোই হয়েছে, ও যেমন খারাপ, ওই খারাপ ছেলেটাকে ভালো করার জন্য এমন একটা মেয়ে দরকার। ওই মেয়েটা দেখতে শুনতে ভালো আছে, ও সম্ভবত ওই মেয়েরে পাইলে সংসারী হয়ে যাবে, ভালো হয়ে যাবে, খারাপ পথ থেকে চলে আসবে। আমার আম্মা বলে তাহলে ওরা বাড়িতে নিয়ে আসেন। আমার আব্বা তখন করলো কি, রূপারে আর রোহন ভাইরে তখন বাড়িতে নিয়ে আসে। মানে আমি যে রূপারে ভালোবাসছি বা আমি যে রোহন ভাইয়ের সাথে এত কিছু করলাম, মানে আমি তখন একরকম পাগল হয়ে গেলাম যে আরে আমার সাথে এটা কী করলো, মানে আমার ফ্যামিলি কী করলো। শেষ পর্যন্ত রোহান ভাইয়েরে দিলাম, ভাইয়া এটা কী করলো। রূপার আমার সামনে আসে না, আমার সামনে আসে না, রোহান ভাইয়ের সাথে ঘরের মধ্যে থাকে। কীভাবে রোহান ভাইয়া ওকে তুলে নিয়ে যাওয়ার পরে কী হইলো না হইলো আমি কিছুই বুঝতে পারলাম না। এমন করতে করতে আমার ভাইয়ার নামে অনেক মামলা টামলা, অনেক ঝামেলা, কিডন্যাপিংয়ের, অস্ত্রের, এটা সের অনেক মামলা। আমার আব্বা তখন এলাকার লোকজনের সাথে আলোচনা করে রোহন ভাইয়াকে তখন বিদেশ পাঠাই দিবে। তারপর রোহন ভাইয়ের ইমিডিয়েটলি রোহন ভাইয়ের পাসপোর্ট করলো এবং পাসপোর্ট করার পরে রোহন ভাইকে তখন আমার আব্বু বিদেশে পাঠাই দিল। আমি তখন ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিয়েছি, অনার্সে ভর্তি হব, এমন একটা অবস্থা। তো ভাইয়াকে তখন বিদেশে পাঠাই দিল। ভাইয়া তখন হচ্ছে বিদেশ চলে গেছে কাতারে। এই দিক দিয়ে অনেক প্রসেসিংয়ের অনেক বেশি সময় লাগে নাই, কারণ আমার আব্বু টাকা দিছে, পর্যাপ্ত টাকা দিছে যাতে ভাইয়া তাড়াতাড়ি ফ্লাইট হয়ে যায়, ভিসা যাতে তাড়াতাড়ি হয়, ফ্লাইট যাতে তাড়াতাড়ি হয়। টাকা দিয়ে অল্প সময়ের মধ্যে আমার ভাইকে তখন কাতারে পাঠাই দেয়। ভাই তখন কাতারে চলে যায়, রূপা তখন ঘরে থাকে। মানে আমি আসলে কী করব ঠিক বুঝতে পারতেছিলাম না আর কি। মানে কান্নাকাটি করি, সারাদিন কান্নাকাটি করি এবং নেশা করতে শুরু করি। বড় ভাইয়া রোহন ভাই যেরকম নেশা করতো ওভাবে নেশা করতাম, ঘুমাইতাম না, খাইতাম না, খুব বাজে একটা অবস্থায় চলে যায়। রূপা তখন আমারে দেখলেই, মানে ওভাবে তো আমার সাথে কথা বলতো না, তখন তো আমার ভাবি হয়ে যায়। যদি কোথাও দেখতো আমারে বলতো এগুলো কী করো, এগুলো করা বন্ধ করো, ভালো হয়ে যাও, দেখে শুনে বিয়ে করো বা পড়াশোনা করো, এগুলো আমাকে বলতো। আমি নেশা করতাম, পর্যাপ্ত পরিমাণে নেশা করতাম। রোহান ভাই বিদেশে চলে যায়, পরে রূপার সাথে ফোনে কথাবার্তা বলে। এমন করতে করতে বুঝতে পারছি যে আমি পুরো ড্রাগসে আসক্ত হয়ে গেছি। মানে নেশা করি, বাসায় থাকি না, বাসায় ঘুমাই না। এমন করতে করতে একদিন হলো কি, রাতের বেলায় আমাদের বাসায়, মানে ও এক রুমে থাকতো ওর মার সাথে, ওর মা আর ও এক রুমে থাকতো আর আমরা আলাদা থাকতাম। ওই রাতের বেলা ওর মা কোথায় গেল বা কী হলো আমি জানি না, ও হঠাৎ আমার রুমে আসছে, মানে দরজা ধাক্কাইছে, আমি খুলছি, রুমে আসছে। আসার পর আমারে বলতেছে যে, মানে পা ধরে কান্না করতেছে, তুমি আমার মাফ করে দাও। আমি বললাম দেখো আসলে আমারে বলে তোমার ভাই আমাকে তুলে নিছে এবং নিয়ে যাওয়ার পর তোমার ভাইয়া জোর করে আমাকে দর্শন করছে, অনেকবার করছে এবং শেষ পর্যন্ত আমি আর কি করবো, আমার তো ইজ্জত তো নিয়েই গেছে। আমি তখন নিরুপায় হয়ে ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আসলে এছাড়া আমার কাছে কোনো পথ খোলা ছিল না। আমি তো তোমাকে ভালোবাসি এবং তোমার সাথে আমার সংসার করার ইচ্ছা ছিল, কিন্তু উনি এটা করে ফেলছে, যার কারণে আমার আর কিছু করার ছিল না। তো আসলে আমি তো অনেক নষ্ট মেয়ে, তো তুমি আমাকে মাফ করে দাও। কান্নাকাটি করতেছে, আমি তখন ওরে বুঝাইতেছি, আমি ওরে বুঝাচ্ছি, ও আমারে বুঝাইতেছে। এমন অবস্থার ভিতরে দুজনেই খুব ইমোশনাল হয়ে পড়ি, মানে অনেকটা ইমোশনাল হয়ে পড়ি এবং ইমোশনাল হয়ে পড়ি সে জায়গায় তার সাথে আমার একটা শারীরিক সম্পর্ক হয়ে যায় এবং এরপরে ও প্রায় সময় আমার ঘরে আসতো এবং আমার ঘরে এসে আমার সাথে থাকার চেষ্টা করতো। আবার এরকমভাবে ওর সাথে আমার তখন সম্পর্কটা আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছে। তো এরই মাঝে তখন হঠাৎ করে আবার ভাইয়া বাড়িতে আসে। ভাইয়া কিন্তু বেশি দিন থাকে না, 7 মাসের মতো থাকে। 7 মাস পরে ভাইয়া বাড়িতে আসে এবং ভাইয়া যখন বাড়িতে আসে, বাড়িতে এসে ভাইয়া 2 থেকে আড়াই মাসের মতো থাকে। 2-2.5 মাসের মতো ভাইয়া থাকে এবং 2-2.5 মাসের পরে ভাইয়া চলে যাওয়ার পরে রূপা আবারও কন্টিনিউসলি আমার সাথে থাকতো। এরই মাঝে হঠাৎ করে রূপা প্রেগনেন্ট হয়, রূপার পেটে বাচ্চা আসে। ওই সময় আমি অনার্সের প্রায় ফাইনাল ইয়ারের দিকে থাকি, অনার্স প্রায় শেষ করে ফেলি ওরকম অবস্থার মধ্যে। পরে আমার সাথেও থাকতো, ভাইয়া তো ছিলই। পরে হলো কি যে ওর পেটে ওর একটা মেয়ে সন্তান হয়, একটা মেয়ে বাচ্চা হয়। ভাইয়া আবার বিদেশ ব্যাক করে চলে যাওয়ার পরে তো আমার ভাইস্তি আমি আদর করি, ভালোবাসি। এই মর্মে আমি ওরে, মানে সবসময় আমারে বলে যে চল আমরা পালায়া যাই, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি, মানে আমি মেয়ে নিয়ে তোমার সাথে পালায়া যাব, এটাও আমাকে সবসময় বলে।
তো আমি চিন্তা করছি আমার ভাইয়া তো খারাপ মানুষ ছিল, যেমনি হোক বিয়ে শাদী করছে, বউ হইছে, এখন একটা মেয়েও আছে, তো আমি ওরে নিয়ে আর পালাবো না। আর আরেকটা কথা, আমি যেভাবে ওকে চাচ্ছি ওভাবে তো পাচ্ছি, সুতরাং সংসার করার আর কি আছে, ভাইয়া বিদেশ করে, সংসার তো আমিই করি। মানে এমন একটা খারাপই চিন্তাভাবনা আমার মাথায় চলে আসে। এবং আসার পরে আমি তখন আর মানে ওর সাথে ওটাই করে যাচ্ছি, এবং ও তখন মেয়েটা আস্তে আস্তে করে বড় হচ্ছে। ভাইয়া তখন একটানা অনেক দিন ধরে বিদেশে, মানে অনেক বছর বিদেশে। এরকম করে তখন দিন আর রাতগুলো কাটতেছে, আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করি। ওই ওই সময়ের ভিতরে হঠাৎ করে সে আবারও প্রেগনেন্ট হয়ে যায়, মানে আবারও প্রেগনেন্ট হয়। ভাইয়া কিন্তু তখন বিদেশ। এবার ও যখন ওর পেটে বাচ্চা আসে, আমি তখন ওরে বললাম যে তুমি বাচ্চা নষ্ট করে ফেলো, বাচ্চাটা রাখার কি দরকার, বাচ্চা নষ্ট করে ফেলো। ও তখন আমাকে বলতেছে আমি বাচ্চা নষ্ট করব না। আমি বললাম আরে আজব কথাবার্তা, তুমি বাচ্চা কেন নষ্ট করবে না, তোমার পেটে বাচ্চা আছে, এটা তুমি নষ্ট করবা না কেন? ও আমারে বলতেছে আমি করবো না, আমি বাচ্চা নষ্ট করবো না, আমার তো একটা মেয়ে আছে, এটাও আমি রেখে দিব। আমি বললাম তো এখন তো ভাইয়া বাড়িতে নাই, ভাইয়া তো বিদেশে, তো ভাইয়া যখন বিদেশে, এই বাচ্চা যে তুমি নষ্ট না করে বাচ্চা পেটে রেখে দিবা, তো লোকে যদি তোমার জিজ্ঞেস করে এই বাচ্চার বাবাকে, তো তুমি কি বলবা? আমার বলে আমি তোমার কথা বলবো কেন, তুমি কি অস্বীকার করতে পারবা? আমি বললাম দেখো রূপা, আসলে এটা একদমই ঠিক না, আমি অস্বীকার করব কেন, যেহেতু আমি বাচ্চা দিয়েছি আমার তো অস্বীকার করার কোনো কারণে আমি অস্বীকার করব না, কিন্তু আমার ভাইয়ের সংসারটা ভেঙে যাক এটা আমি চাই না। ও আমাকে বলে আমি কি ইচ্ছার বিরুদ্ধে একটা মানুষের সাথে সংসার করে যাব? আমার তো তার সাথে সংসার করার কোনো ইচ্ছা নাই, আমি তার সাথে সংসার করতে চাই না, আমি তো বাধ্য হয়ে তার সাথে সংসার করতেছিলাম, আমি তার সাথে সংসার করব না। আমি তোমার সাথে সংসার করব, আমার হয় আমার সংসার ভেঙে যাবে, না হয় আমি তোমার সাথে সংসার করব, দুইটার একটা। আমি বললাম রূপা দেখো, এই পাগলামিটা অ্যাটলিস্ট এই সময় জায়গায় এসে তুমি করো না, তুমি একটু শান্ত হও, একটু বুঝতে চেষ্টা করো, তোমার এটা করা আসলে রূপা ঠিক হচ্ছে না। রূপা তুমি যেটা করতেছো, তুমি একটু ভেবেচিন্তে কাজ করো, এটা তোমার জন্য খারাপ কিছু বয়ে আনবে, এইটা তোমার জন্য মোটেও ভালো কিছু বয়ে আনবে না, তুমি প্লিজ একটু স্টপ করো, একটু শান্ত হও, একটু বোঝার চেষ্টা করো, প্লিজ তুমি এটা করো না। যতই তারে বুঝাই, যতই তারে বলি যে না, ও আসলে আমার কোনো কথাই শুনবে না, আমার কোনো কথাই মানবে না, যতই বলি যেভাবেই বলি ওর কথাই একটা যে না, ও বাচ্চা নষ্ট করবে না। এই অবস্থার মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা টামেলা পেটও বড় হয়ে যাইতেছে, আমি ওর হাতে পায়ে ধরে কান্নাকাটি করি বাচ্চা নষ্ট করো, বাচ্চা নষ্ট করে, নষ্ট করে না। এমন করতে করতে এটা কি ও আমার আম্মুর কাছে বলে দেয়, না আম্মুই কীভাবে বুঝে ফেলে, এই খবরটা তখন আব্বুর কানে পর্যন্ত চলে যায়। তা আব্বুর কানে চলে যাওয়ার পরে এখন তারা কিন্তু জানে না যে ওর পেটের বাচ্চার বাবাকে, মানে বাচ্চা যে আমি দিছি এটা কিন্তু তারা জানে না। এবং এরই মাঝে আবার রোকসানার মা কিন্তু চলে গেছে ঢাকাতে, মানে ঢাকাতে চলে গেছে। উনি আমাদের বাসায় ছিল অনেক দিন, তো লোকেরা খারাপ বলে, আমাদের বাসায় থাকে, মেয়ে দুজনেই থাকে, তো এই জন্য উনি তখন ঢাকায় চলে গেছে, যেহেতু ওনার নাতিন হয়ে গেছে, ঢাকায় চলে গেছে। ঢাকায় উনি কার বাসায় থাকে বা কোথায় থাকে এটা কিন্তু আর আমরা জানি না। এবার আব্বা আম্মা রোকসানার যখন এমন, মানে রূপার যখন এমন ঘটনা ঘটলো, তখন আমার আব্বা আম্মা খুব খেপে গেল যে বাচ্চা কার, এবং আমার আব্বা এরকম সিদ্ধান্ত নিয়েছে যে ওরা মাইরা ঘর থেকে বের করে দিবে। ও আমারে বলতেছে ঘর থেকে বের করে দিলে আমি আত্মহত্যা করব। পরে আমি চিন্তা করলাম যে এই খবর মোটামুটি ভাইয়ার কানেও চলে গেছে, বিদেশে ভাইয়ার কানেও চলে গেছে। রোহান ভাই একটা কথাই বলতেছে, আমি বাড়িতে আসলে যাতে আমার মেয়েরে পাই, ওরে যাতে না পাই, আমার মেয়েটারে রাখতে বলো, আর ওরে বলো আমার বাড়ি থেকে পালিয়ে যাইতে, আমার বাড়ি থেকে বেরিয়ে যাইতে, আমি আসলে কিন্তু ওকে আস্ত রাখবো না, আমি আসলে কিন্তু ওরে মেরে ফেলবো। মানে ভাইয়া এরকম করে বিদেশে বলতেছে। পরে একদিন রুমের মধ্যে আমার আব্বা ওরে মারতেছে, মানে রূপারে মারতেছে রুমের মধ্যে, তুই কলম কিনি ঢাইনি, তুই কার সন্তান পেড়ে নিয়ে আমার ঘরে আছিস। আব্বু মারতেছে দেখে আমি তখন ডিরেক্টলি আব্বুর কাছে গেছি, যে বলছে যে আব্বু এটা আমার বাচ্চা, ওর পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চা আমার বাচ্চা। মানে আব্বু তখন একদম আমাকে বলতেছে, মানে মারে বলতেছে যে তোর পেট কাইটে ফেলবো, তোর পেটে যা সন্তান বেরোইছে সবগুলা কুলাঙ্গার, তুই সবগুলা কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছিস, একটা সন্তানও ভালো জন্ম দিতে পারিস নাই, তুই একটা কুলাঙ্গার মা। এই বলে আমার আম্মাকেও তখন আমার আব্বা আমার সামনে মারতে শুরু করে। তো পরে আমার আব্বা বলে যে তুই এই মুহূর্তে রূপারি নিয়ে বেরিয়ে যাবি, আজকের পর থেকে তুই আর কখনো কোনো দিন রূপাকে নিয়ে বাসায় আসবি না, এবং আমি যাতে তোরে আর কখনো না দেখি। সেই রাতের বেলা আব্বু তখন রূপাকে নিয়ে আমাকে ঘর থেকে বের করে দেয়। ঘর থেকে বের করে দিলে পরে আমি তখন ওই সময়টাতে আমার কাছে তেমন টাকা পয়সাও নাই, মাত্র গ্র্যাজুয়েশন শেষ করছে, কোনো জবও পাইনি। পরে ছোটো ভাই রনির কাছে কিছু টাকা পয়সা ছিল, বাবা টিউশনি করতো, প্রাইভেট পড়াইতো, ওর কাছে কিছু টাকা আছে, ওর কাছ থেকে টাকাগুলো নিয়ে পরে আমি ময়মনসিংহ শহরে একটা বাসা ভাড়া করি। বাসা ভাড়া করে ওইখানে আমি তখন রূপারি নিয়ে থাকতে শুরু করি। আমি রূপারে আবার বিয়েও করি, ওই জায়গার মধ্যে আমি রূপাকে বিয়ে করি। বিয়ে করার পর ওই ঘরের মধ্যে আমি রূপাকে নিয়ে থাকতেছি। এই অবস্থার মধ্যে আমার ছোটো ভাই তখন ভার্সিটিতে পড়তো, রনি তখন বললো যে বাসা থেকে ওর যাতায়াত করা অনেকটা কঠিন হয়ে যায়, ও আমাদের বাসায় থাকবে।
তো আমাদের বাসায় থাকবে, ভালো কথা। আমি পরে আমাদের বাসায় রাখছি যে ঠিক আছে আমাদের বাসায় থাক। তো ও কী করছে, ওই যে ওর একটা যে মেয়ে ছিল, আমার বড় ভাইয়ের মেয়ে যে রোহান ভাইয়ের যে মেয়ে ছিল, ওই মেয়েটার ওর সাথে করে নিয়ে গেছে, আমার সাথে রাখতো ওইখানে। ওই মেয়েরও সব বের করে দিচ্ছে। মানে আব্বু বিশ্বাস করে না যে বড়টাও মানে বড় ভাইয়ের মেয়ে, এটা আব্বু বিশ্বাস করে না। আব্বু বলতেছে যে দুইটাই আমার মেয়ে, কোনোটাই বড় ভাইয়ের মেয়ে না। বড় ভাইয়ের দেশে আসলে আবার বিয়ের সাথে করাবে এগুলো বলে তখন মেয়েরে দিয়ে দিছে। তো পরে রনি আমার ঘরে আছে, আমিও তখন একটা ছোটোখাটো একটা জবের ম্যানেজ করি, ছোটোখাটো একটা জব করি, মোটামুটি যা টাকা বেতন পাই তা দিয়ে রূপারে নিয়ে ভালোভাবেই চলতেছি। 2টা বাচ্চা আছে। পরে ওর ঘরে আরেকটা মেয়ে সন্তান যে প্রেগনেন্ট হয়, ওখান থেকে তখন 2টা মেয়ে ওর মানে 2টা মেয়ে হয়, এবং একটা হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে, আরেকটা আমার মেয়ে, যেটা আমি মনে করি আর কি। এই মনে করে ওর সাথে আমি সংসার করতেছি। তা আমাদের বাড়িওয়ালা যে ছিল আর কি, বাড়িওয়ালার মেয়েটার সাথে আবার রূপার সম্পর্কটা খুবই ভালো, মানে খুব ভালো একটা সম্পর্ক। তো এরকম করতে করতে একদিন বাড়িওয়ালার মেয়ে আমারে বলতেছে যে একটা কাজ করেন, যে আপনার ভাই রনিরে বাসা থেকে বের করে দেন। মানে বাড়িওয়ালার মেয়ে আমারে বলতেছে গোপনে। তো আমি তখন বললাম যে এটা তুমি কী বললা, যে মানে রনিরে আমাদের বাসা থেকে বের করে দিব। পরে বাড়িওয়ালার মেয়ে বলতেছে দেখেন আসলে আমি আপনাকে কি বলবো, আপনাদের পারিবারিক বিষয় বলতেও চাই না, আবার না বললে আপনার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাইতেছে। তো যার কারণে আসলে বলতে বাধ্য হচ্ছি, আপনার ওয়াইফ রূপার সাথে রনির একটা অবৈধ সম্পর্ক আছে। ভাই তখন আমি মাথায় হাত দিয়ে ফেলছি, কী বলে। এবং মেয়েটা আমার বলতেছে যে যদি আপনি বিশ্বাস না করেন, আপনি আমাদের বাসায় আইসেন, আমি আপনাকে একটা জিনিস দেখাবো। ওরা আসলে আপনি চলে যাওয়ার পরে, এই যে আপনি বাইরে চলে যান, রনি ভাই ইউনিভার্সিটির কথা বলে চলে যায়, আপনি বাইরেই গেলে আপনি কাজের সন্ধানে যান, রনি ভাই আবার বাসায় চলে আসে। পরে আমি বললাম এটা সত্যি? বলে সত্যি। আপনি বিশ্বাস করেন, আপনি কালকে পাহারা দিয়েন। তো কালকে পাহারা দিয়েন এটা বলছে। তো এর পরের দিন আমি তখন মানে কাজের উদ্দেশ্যে বেরোইছি, বেরোয় গেটের সামনে গিয়ে লুকে আসি। রনি আমার সাথে বেরোইছে, বেরোয় রনি কী করলো, ঘুরে নেই মানে একটা পাক দিয়ে আবার বাসায় চলে আসছে। তো বাসায় চলে আসছে পর আমি 10-15-20 মিনিট পর রনিরে ফোন দিলাম যে রনি তুমি কই। ফোন দিচ্ছে, বলে ভাই আমি তো ভার্সিটিতে। তাই আমি বললাম যে ভার্সিটিতে? বলে হ্যাঁ। তোমার ভাবি কই? বলে ভাবিকে তো বাসায় রেখে আসছি, আমি আর আপনি তো একসাথেই বেরোইছি। এই ঘটনা কেটে গেল। কেটে যাওয়ার মানে তার প্রায় 1 ঘন্টা পরে, রনি কিন্তু আর বাসা থেকে বেরোয় না। 1 ঘন্টা পরে আমি রূপারে কল দিলাম। রূপা তুমি কী করো? আমার বললাম তো রান্না করতেছি। আমি বললাম তুমি রান্না করতেছো, রনি কই? বলে রনি তো তোমার সাথেই বেরোইছে। আমি বললাম রনি কি বাসায় আসছে? ও তখন বলে না, রনি তো বাসায় আসে নাই। এটা বলা মাত্র আমি তখন দরজা নক করতে শুরু করি। এবং দরজা নক করতে করতে পরে একটা সময় দরজা খুলে আমি ভিতরে 2টাকে পাই, এবং পাওয়ার পরে রূপাকে আর আস্ত রাখি না ওই জায়গায়। মানে ও মনে হয় মরে যাবে এমনভাবে আমি মারি। রনি দৌড় দিয়ে বেরিয়ে যায়, কিন্তু আমি রূপাকে মারি। মারার পরে আমি মানে সময় আমি মনে হয় যেন নিজে নিজে সুইসাইড করে ফেলবো। মানে এমন একটা অবস্থায় চলে গেছি যে আল্লাহ এটা কি, আমার সাথে এটা কী হইল। পরে সব কিছু ছেড়ে দিচ্ছে, ভাই বোন বউ সব ছেড়ে আমি তখন নিজের মতো করে একটা আলাদা বাসা নিচ্ছি। বাসা নেওয়ার পরে আপনার ঢাকা গাজীপুরের ওইদিকে চলে গেছি। আমি যে কোম্পানিতে কাজ করতাম ওই কোম্পানি থেকে ট্রান্সফার হয়ে ঢাকা গাজীপুরে চলে গেছি। ঢাকা গাজীপুরে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে অবাক বিষয়, মানে প্রায় 1.5 বছর মতো পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখি নাই। 1.5 বছর মতো পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। 1.5 বছর পরে অবাক কাণ্ড আমি মানে শুনতে পাই যে আমার ভাইয়া নাকি বাড়িতে চলে আসছে, মানে বড় ভাইয়া রোহান ভাইয়া বাড়িতে আসছে। মানে যখন আমি যোগাযোগ করি তখন কীভাবে বাড়িতে আসছে এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রূপা আমার কাছ থেকে চলে যাওয়ার পরে তার মায়ের কাছে চলে গেছে, ওইখান থেকে মানে ময়মনসিংহ থেকে ঢাকায় তার মায়ের কাছে চলে গেছে। তার মায়ের বাসায় যাওয়ার পরে সে আস্তে আস্তে করে রোহান ভাইয়ের সাথে আবারও কথা বলতে শুরু করে, এবং রোহান ভাইয়া নাকি মানে তার প্রতি আবার ইমোশনাল হয়ে যায়। হয়ে যাওয়ার পরে রোহান ভাইয়া তখন তারে মানে ইয়েতে নিয়ে যায় দুবাইতে, মানে ভাইয়া যে দেশে থাকতো কাতারে, ভাইয়া তখন কাতারে নিয়ে যায়। আর ভাইয়া কাতারে নিয়ে যাওয়ার পরে কাতারের একটা বাসায় তখন রূপা মানে ভাই যে বাসায় কাজ করতো ওই বাসায় তখন রূপারেও নাকি কাজের মেয়ে হিসাবেই নিয়ে যায়। রূপা ওই বাসায় কাজ করে, এবং কি একটা বিষয় নিয়ে জানি রূপার সাথে আমার ভাইয়ার ঝগড়া হয়। ঝগড়া হলে আমার ভাইয়া রূপারে মারে, রূপার শরীরে রক্ত বেরিয়ে যায়। এবং এইটা ওই বাসার যিনি মালিক ছিলেন আর কি, মানে আরবিটা দেখতে পাওয়ার পর আমার ভাইয়াকে তখন ক্যান্সেলে দেশে পাঠিয়ে দেয় ওই রাতে, কিন্তু রূপারে নাকি রেখে দেয়। আমি ভাবলাম যে শালা বেঈমান, যে এমন মানুষ বেঈমান হতে পারে যা বলার মতো না। তো এবার আমি মানে এই ঘটনার প্রায় আপনার আরও 2 বছর পর, 2-2.5 বছর পর আমি কিন্তু আর বিয়ে করি নাই।
আমি আর বিয়ে শাদী করি নাই এই মর্মে যে মানে আর কি ওভাবে কি মানে একটা মেয়ে আমাদের তিনটা ভাইয়ের জীবন নষ্ট করছে, এবং রনিও এখন বাড়িতে যায় না, রনি বাড়িতে থাকে না। তো কিছুদিন আগে মানে আপনাকে যে আমি গল্প লিখতেছি তার কিছুদিন আগে আমি দেখলাম যে রূপা ফেসবুকে কী পরিমাণের ছবি আপলোড করতেছে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইউটিউবে, মানে বোরকা পরে ধর্মীয়ভাবে কি একটা অবস্থা। তাই আমি তখন তার সাথে একটু যোগাযোগ করেছি, হচ্ছে এগুলো করতেছে। পরে একদিন তাকে মেসেঞ্জারে নক দিলাম যে এগুলো যে করতেছো এটা আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য? ও লিখলো আল্লাহর জন্য। পরে ওর সাথে আমি ফোনে কথাবার্তা বলি, ফোনে কথাবার্তা বলার পরেও তখন আমার সাথে ফোনে কথা বলে কান্না করে। তো কান্না করে আমারে বলতেছে যে আমার ভুল হয়েছে, আমার অপরাধ হয়েছে, আমার অন্যায় হয়েছে, আসলে আমি তোমাকে বলে দেওয়া দরকার ছিল, আমি তোমাকে বলি নাই। আমি বললাম কী হয়েছে বলো? অন্যায়টা হচ্ছে এটা যে আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করছি, তোমার রুমে যাইতাম, এগুলো তোমার ছোটো ভাই রনি দেখছে, এবং রনি দেখার পরে রনি আমাকে ব্ল্যাকমেল করছে। রনি আমারে বলছে যে আমি যদি ওর সাথে এই সম্পর্কটা না করি তাহলে ও মানে বলে দিবে, তোমার আব্বা আম্মাকে বলে দিবে বা বিদেশে তোমার ভাইকে বলে দিবে। তা আমি কী করবো বুঝতে পারতেছিলাম না ওই সময়টাতে, এবং তোমাকে আমার জানানো দরকার ছিল, বাট আমি তোমাকে জানাই নাই। আমি ভাবছিলাম যে হয়তো এইভাবে ওর কাছ থেকে সরে যেতে পারবো, ওর সাথে আমি মানে ওর কাছ থেকে সরে যেতে পারবো, এটাই মনে করছিলাম। এটা মনে করেই হচ্ছে আমি তোমাকে নিয়ে ওখান থেকে চলে গেছিলাম। এরপর যখন তুমি আবার ওরা আমাদের বাসায় নিয়ে গেলা, আমি বিশ্বাস করি ওই বাসার বাড়িওয়ালার কাজের মেয়েরে বলছিলাম যাতে তোমাকে বুঝিয়ে বলে এখান থেকে বের করে দেওয়ার জন্য রনিকে, কিন্তু আমি বুঝতে পারি না কাজের মেয়ে জিনিসটাকে মানে ওই বাসার বাড়িওয়ালার মেয়ে জিনিসটাকে উল্টায় তোমার কাছে বলবে। আসলে মূলত ওই বাসার বাড়িওয়ালার মেয়েটা তোমার পছন্দ করতো, সেও চাচ্ছিল কোনো না কোনোভাবে আমাদের মাঝে একটা ঝামেলা হোক, মেয়েটা তোমার জীবনে ঢুকুক, এই কারণে হয়তো মেয়েটা এরকমটা করছে। আমি বললাম এই বাড়িওয়ালার মেয়ের কিন্তু আমি কোনোদিন মেয়ের দিকে আমি তাকেও নাই, ফিরেও তাকাই নাই, মেয়ের সাথে আমার এরকম কোনো সম্পর্কও নেই। তো যাই হোক, এখন পরিশেষে যা হইলো ওর সাথে এরকম করে কথা হয়েছে। এখন ও করে কি আমি পরে জানতে পারি যে সৌদিতে থাকা মানে ওই কাতারে থাকা ওই কাতারই পরে নাকি তাকে বিয়ে করে না, কীভাবে কী করে আমি চাই না, বিয়ে করে না কী করে। সে এখন যেটা করছে সেটা হচ্ছে বাংলাদেশে আইসা কোথাও মসজিদ বানাইতেছে, কোথাও মাদ্রাসা বানাইতেছে, কোথাও এতিমখানায় টাকা দিতেছে, এবং ফলো করে ফেসবুকে, ইউটিউবে এগুলো আপলোড করতেছে, এবং বিভিন্ন মানে কাবা করে যাচ্ছে, প্রতি সপ্তাহে একবার করে হজ করতেছে, ওমরা করতেছে, এবং বিভিন্ন বড় বড় দেশে যাইতেছে, ইসলামিক প্রচার করতেছে, মানে ধর্মের এমন কাজ করতেছে। তার এদিকে মানুষ বাহবা দিচ্ছে, তার ছবিতে প্রচুর কমেন্ট, লাইক, এবং সবাই মনে করতেছে সে খুব ফেমাস একজন মানুষ, ধর্মীয় একজন মানুষ, কিন্তু আমি তো জানি সে কেমন। এই যে ওইগুলো করতেছে, আর এখন আমারই বলতেছে যে আমি যেন কাতারে চলে যাই, কাতারে চলে গেলে সে আমাকে পুনরায় আবারও বিয়ে করবে, আমার সাথে সংসার করবে, কারণ সে তো প্রথম থেকে আমাকে ভালোবাসতো। এখন সে বলে তার টাকা পয়সার অভাব নাই, কাতারে তার জায়গা আছে, এবং সে বিভিন্ন দেশে যাচ্ছে। আমাকে বললো যে প্রয়োজন আমি যদি কাতার না যাই তারে নিয়ে ইউরোপে চলে যাওয়ার জন্য, ওইখানে সে আমাকে নিয়ে থাকবে, এরকম স্বপ্ন আমাকে দেখাইতেছে। আমার বন্ধুবান্ধব অনেকের সাথে শেয়ার করি, সবাই বলে যে তুই বিয়ে শাদী করিস নাই, যদি নিতে চাই চলে যা। আমার নিজের মাঝে মনে হলো যে যাবো কি যাবো না, কারণ ওরে কিভাবে বিশ্বাস করবো, তো খারাপ, ওরে বিশ্বাস করা তো অনেকটা কঠিন, ওর তো বিশ্বাস করা যায় না। ভাবতেছি আসলে কোনটা করব বুঝতে পারতেছি না। একবার মনে হয় যে চলে যাই, এবং আবার মনে হয় যে যাবো কি যাবো না। ওর যে দুইটা মেয়ে ছিল, ওর মা ছিল, সবাইকে কিন্তু কাতারে নিয়ে গেছে, ওর মা, ওর দুই মেয়ে সবাই কিন্তু কাতারে থাকে আর কি। আমার মেয়ে একটা, আর একটা আমার বড় ভাইয়ের মেয়ে। আমার লজ্জার এই কথাগুলো আপনাকে জানালাম, এবং আপনার কাছে একটা পরামর্শ চাইলাম, যদি পারেন আমাকে একটা পরামর্শ দিবেন যে আসলে ওর কথা মতো আমি কাতারে চলে যাব নাকি ওর কাছ থেকে সরে যাব। কারণ আপনি তো অনেক পরামর্শ দেন, আমাকে একটা পরামর্শ দিবেন, যার জন্য আপনাকে এই কথাগুলো জানাইলাম। যদি পারেন একটা কথা আমাকে বলবেন কি করা যায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত ময়মনসিংহের ভাই রোহান, হৃদয় এবং রনির জীবনের হৃদয় বিদারকের তাজ্জব বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, হৃদয় মানে রোহান ঠকাইছে হৃদয়রে, মানে রোহান কিন্তু হৃদয়কে ঠকিয়েছে। হৃদয় কিন্তু বলছিল যে মেয়েটাকে উঠাই নিয়ে আমার কাছে বিয়ে দেন, কিন্তু রোহান নিজেই বিয়ে করে ফেললো, যার জন্য রোহান ঠকাইল হৃদয়রে, সেমভাবে হৃদয় ঠকাই দিল রোহানরে, একইভাবে রনিও ঠকাই দিল হৃদয়রে। মানে বিষয়টা হচ্ছে এইরকম যে আপনি একজনকে ঠকিয়ে, আপনি একজনকে ধোকা দিয়ে কারোর সাথে বেইমানি করে যে আপনি বেঁচে গেলেন তা কিন্তু নয়, পিছন থেকে অন্য একজন কিন্তু আপনার এর চেয়েও বড় ক্ষতি করে দিয়ে গেল। দেখেন, রোহান যে অন্যায় করেছে ওই শেষ পর্যন্ত এখন হয়তো বিয়ে করেছে বা জানি না, রোহান তার ফ্যামিলির সাথে আছে। হৃদয় এবং রনি দুই ভাই কিন্তু পরিবার ছাড়া, এবং
ওদের অনেক বয়সও হয়ে গেছে এবং এই জায়গায় এসে রূপা হৃদয়কে নিতে চায়। আমি জানি না যে আসলে ওকে কী বলবো। রূপা এত টাকা কীভাবে ইনকাম করে ওই দেশে থেকে, ওটা প্রথমত দেখার বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে হৃদয় ওখানে গেলেই রূপার সাথে কতটুকু ভালো থাকবে তা আল্লাহই ভালো জানে। আমার মাথায় কোনো আইডিয়া নেই। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা গল্প শুনেছেন আপনারা একটা মতামত কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে হৃদয় হয়তো কাতারে গিয়ে রূপার সাথে থাকতে পারে। আপনাদের অনুরোধ করবো আপনারা প্রত্যেকেই কমেন্টের মাধ্যমে একটা সঠিক পথ হৃদয়কে দেখিয়ে দিবেন। বন্ধুরা, আজ এখানেই বিদায়। আপনার সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড সালামু আলাইকুম।